আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে নিয়মিতভাবে প্রতি শুক্রবার রাত্রি 10টার সময় স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন লাইভ আলোচনার জন্য যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তারই আজকে দ্বিতীয় পর্ব। আজকে আলোচনার বিষয় হলো আমাদের পপুলেশনের মধ্যে, আমাদের মধ্যে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা লোকের মধ্যে বিভিন্ন সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা নানাবিধ ক্রনিক সমস্যা কেন এত বেশি হচ্ছে। যদি আমার কথা আপনারা শুনতে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে শুনতে পাচ্ছি, তাহলে আমি ফার্দার এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আজকের যে বিষয় সেটি হলো আমাদের মধ্যে এত ক্রনিক অসুখ কেন হচ্ছে, আমাদের মধ্যে পপুলেশনের মধ্যে নানাবিধ ক্রনিক অসুখ, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এত বেশি কেন হচ্ছে এখনকার সময়ে। সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা ইনশাল্লাহ আপনাদের সামনে পরিবেশন করব, যাতে প্রত্যেকেই সঠিক তথ্যের ভিত্তিতে, সঠিক জ্ঞানের আলোকে নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েদেরকে, নিজের স্ত্রীদেরকে বা আমাদের সঠিকভাবে স্বাস্থ্য সম্পর্কে গাইড দিতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। তো কাইন্ডলি কেউ কমেন্ট করবেন, মনোহর ভাই একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কি না, বা বাসার ভাই একটু জানাবেন যে আমার কথা আসছে কি না। যদি যায় ইনশাল্লাহ আমি আলোচনা মূল পর্বে চলে যাব। তো আমরা এমন কতগুলো অসুখ, ক্রনিক অসুখ যেগুলো আমি বলছি সেগুলো মোটামুটি তিন রকমের বলতে কিছু আননেমড সিমটম আছে যেগুলো বিভিন্ন ক্লিনিকে, মাশাআল্লাহ মনোহর ভাই, থ্যাংক ইউ। আমি তাহলে শুরু করছি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমাদের পপুলেশনের মধ্যে, জনগণের মধ্যে যে সমস্ত ক্রনিক অসুখ দেখা দেয় সেগুলোকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আননেমড সিমটমস। আমাদের এমন কিছু অসুখ হচ্ছে, এমন কোনো সমস্যা হচ্ছে যেগুলো বিভিন্ন ডাক্তারখানায় যাচ্ছি, বিভিন্ন ডাক্তারকে দেখাচ্ছি, ক্লিনিকে যাচ্ছি, বিভিন্ন ল্যাবে যাচ্ছি, সিটি স্ক্যান, এমআরআই, রক্ত পরীক্ষা সব কিছু করছি, কিন্তু সব কিছু রিপোর্ট দেখাচ্ছে নর্মাল, কিন্তু আমার শরীরে সমস্যা আছে। আমি শারীরিকভাবে, মানসিকভাবে একটা অসুস্থতা অনুভব করছি এবং তার জন্য আমি সেখান থেকে সুস্থ হওয়ার জন্য, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ডাক্তারখানায় যাচ্ছি। আমার গ্রাম থেকে শুরু করে মফস্বল, টাউন থেকে কলকাতা থেকে মেগা সিটি, চেন্নাই, ব্যাঙ্গালোর ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সেই অসুখের নামটা বা সেই অসুখের কারণটা আমি বুঝতে পারছি না বা জানতে পারছি না। বিভিন্ন ডাক্তারখানায় গিয়ে বিভিন্ন রিপোর্ট করছি, মানে A to Z পুরো বডি চেক, মানে অনেকে এরকম টেন্ডেন্সি আছে পুরো বডি চেক করবো কোনো সমস্যা আছে কিনা, তো কোনো রিপোর্ট, সমস্ত রিপোর্টই নর্মাল দেখাচ্ছে। এক্স-রে, এমআরআই, ইসিজি, ইউএসজি, তারপরে হচ্ছে আপনার এলএফটি, টিএসএইচ, ব্লাড সুগার, ইউরিন পরীক্ষা, আদার্স যা রিপোর্ট আছে সমস্ত কিছু রিপোর্ট দেখাচ্ছে নর্মাল, কিন্তু আমাদের শরীরে সমস্যা যাচ্ছে না। এমন কিছু সিমটম আছে, এমন কিন্তু, যেমন সাপোজ আমি একটা এক্সাম্পল দিই। অল্প বয়সী মহিলাদের একটা সমস্যা দেখা দিচ্ছে ইদানিংকালে, সেটা হচ্ছে যে হঠাৎ করে নিঃশ্বাস নিতে পারছে না, মানে ওর নিঃশ্বাস ঢুকছে না। ও বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার বুক ধড়ফড় করছে, আমার হাত পা টেনে নিচ্ছে, হাত পাগুলো একড়ে যাচ্ছে বা পাগুলো টেনে নিচ্ছে, প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাকে মনে হচ্ছে কে যেন নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা অদ্ভুত ধরনের ফিলিংস চলে আসছে পেশেন্টের মধ্যে। সেই পেশেন্টকে ইসিজি, এমআরআই, তারপরে আপনার হচ্ছে ব্লাড রিপোর্ট, অনেক কিছু করা হচ্ছে, সব কিছু রিপোর্ট নর্মাল। এবার এই রোগকে কি নাম দেওয়া হবে সেই নামটা কিন্তু ডাক্তারও বুঝতে পারছে না, রোগীও বুঝতে পারছে না। এগুলো হচ্ছে আননেমড মিস্টারি ইলনেস বা আননেমড ক্রনিক ইলনেস। এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে মিসডায়াগনোসিস। কীরকম? সাপোজ ধরুন আপনি কোনো একটা অসুখে ভুগছেন, যেমন ধরুন আপনার বিভিন্ন জয়েন্টের ব্যথা,
হাঁটু ব্যথা, বিভিন্ন এই সমস্ত ছোটো ছোটো আঙুলে ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, কোমর ব্যথা, হাঁটুতে ব্যথা, গোড়ালি ব্যথা, মানে আপনার বডির সমস্ত জয়েন্টের ব্যথা। তো জয়েন্টের ব্যথার জন্য আপনি কি করছেন? ব্যথার ওষুধ খাচ্ছেন, কমছে, আবার হচ্ছে, এবং একটা সময় গিয়ে এমন হয় যে ব্যথার ওষুধে আবার কাজ করে না, বা তার শরীরে অন্য অন্য সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো তখন রিপোর্ট করলেন, রিপোর্ট করে দেখা গেল RA পজিটিভ আছে, ESR বেশি আছে, CRP বেশি আছে, অ্যান্টি-CCP বেশি আছে। এই রিপোর্টগুলো দেখে আপনি ডাক্তারবাবু লিখলেন যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। এবার আপনি রুগী, আমি রুগী, আমি নামটা শুনে বেশ খুশি হয়ে গেলাম যে আমার রোগটা ধরা পড়েছে। ডাক্তারবাবু সন্তুষ্ট হয়ে গেলেন যে আমি রোগটা ধরতে পেরেছি। রুগীকে এবার অ্যাজ এ প্রোটোকল হিসেবে আমরা যেটা শিখে এসেছি মেডিকেল বুকে, মেডিকেল কলেজে যেগুলো শিখে এসেছি, সেই প্রোটোকল অনুযায়ী আমি চিকিৎসা করছি। হয়তো প্রথম দিকে ডিফ্লাজাকড বা প্রেডনিসলন বা হচ্ছে ACQS বা সালফাসালাজিন বা হচ্ছে আপনার বিভিন্ন ব্যথার ওষুধ NSAID, এগুলো দিয়ে পেশেন্টটা কিন্তু কমে যাচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু পেশেন্টটার ডায়াগনোসিস হলো না। কেন হলো না? পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস নাম শোনার পরে পেশেন্টটা সন্তুষ্ট হলো, ডাক্তারবাবু খুশি হয়ে গেল যে আমি রোগটা ধরতে পেরেছি, রোগীর সঠিক চিকিৎসা করতে পেরেছি। কিন্তু সেই পেশেন্ট, এই রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট একটাও কি ভালো হয়েছে? আপনাদের জানা মতে কোনো সার্ভে রিপোর্ট পাবেন না। কারণ এখানে আমি যখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবো যে ডাক্তারবাবু আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস কেন হয়েছে, তখন ডাক্তারবাবু আপনাকে একটা এক্সপ্লেনেশন দেবেন। সেটা হচ্ছে আপনার অটোইমিউনিটি, মানে আপনার দেহের ইমিউনিটি আপনার দেহকে নষ্ট করছে। আমার দেহের ইমিউন সেলগুলো আমার দেহের বিভিন্ন কোষের বিরুদ্ধে গিয়েই কোষের বা বিভিন্ন জয়েন্টের টিস্যুগুলোকে নষ্ট করছে। ফলে একটা এই অটোইমিউনলজিক্যাল রিয়াকশন হওয়ার জন্য ওখানে ইনফ্লামেশন হয়ে ব্যথা হচ্ছে, সোয়েলিং হচ্ছে। তো আমি ডাক্তারবাবু এই এক্সপ্লেনেশন দিলেন। তো অটোইমিউনিটি জিনিসটা কি? অটোইমিউনিটি জিনিসটা হচ্ছে যে আমার দেহের, যে কোনো মানুষের দেহের ইমিউনিটি সেলগুলো অটোমেটিক্যালি আপনি, এখানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আপনি আপনার দেহের বিভিন্ন কোষকে বা জয়েন্টের বিভিন্ন কোষকে নষ্ট করছে। কথাটা কতটা লজিক্যালি বলেন আমাকে, কথাটা কতটা লজিক আছে সেটা বলেন। এমন একটা সৃষ্টি, মানুষ দেহ এমন একটা সৃষ্টি, যে সৃষ্টিটা আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, এমনকি মুখমণ্ডলের অবয়বটা আল্লাহ তৈরি করেছেন। পৃথিবীতে লাখো কোটি কোটি সৃষ্টি আছে, তার মধ্যে মানুষ এমন একটা সৃষ্টি যে সৃষ্টিটা সৃষ্টির সেরা, সবচেয়ে সেরা সৃষ্টি। আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে উত্তম এবং বেস্ট ক্রিয়েশন হচ্ছে হিউম্যান কাইন্ড। তা আমি যখন আমার দেহকেই দোষ দিচ্ছি যে আমার দেহের যে অসুখটা হচ্ছে, আমি এখানে এক্সাম্পল দিয়েছি রিউমাটয়েড আর্থ্রাইটিস, তো সেই অসুখটা হওয়ার জন্য আমার দেহই দায়ী, আমার দেহের ইমিউন সেলগুলোই দায়ী, যে সেলগুলো এমনভাবে ক্রিয়েট করা হয়েছে, এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে, যে প্রোগ্রামের জন্য আমার একটা সময় গিয়ে কোনো একটা কারণে ভুলবশত মিস্টেকেনলি আমার বিভিন্ন নিজের কোষগুলোকে ধ্বংস করছে। আপনি একটা মোবাইল মেকার, একটা ইঞ্জিনিয়ার, আপনি একটা মোবাইল তৈরি করেছেন, মোবাইলের কোনো ফল্ট এলে দোষটা কার ওপর চাপবে? একটা মোবাইল মেকার বা কোনো ইঞ্জিনিয়ার তার মোবাইল ক্রিয়েশনে বা ইনভেনশনে যদি কোথাও ত্রুটি হয়, দোষটা কার দেবেন? দোষটা অবশ্যই আপনি ওই ইঞ্জিনিয়ারকে দেবেন, যে তৈরি করেছে তাকে দেবেন। তো যে সৃষ্টিটা আল্লাহ খোদ নিজে তৈরি করলেন, যে সৃষ্টিকে আল্লাহ খোদ নিজেই উপমা দিচ্ছেন যে এটা আমার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে এই ভুলটা থাকতে পারে আপনার মনে হয়? সেই সৃষ্টির মধ্যে এই ছোট্ট ভুলটা, প্রোগ্রামটা আল্লাহ মিস্টেকেনলি বা ফুলভাবে তৈরি করেছেন, এটা মনে হয়? এটাকে আপনার বিশ্বাস হয় না? পরিষ্কার আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে, সূরা মুরসালাতের মধ্যে, নাজিয়াতের মধ্যে, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষকে আমি অতীব উত্তম রূপে সৃষ্টি করেছি, পরিমিতভাবে, পরিকল্পিতভাবে এবং সুগঠিতভাবে। এই কথাগুলোর মধ্যে একটা ভাস্ট টার্ম আছে, মানুষের প্রত্যেকটা সেলুলার সূক্ষ্ম কাজ থেকে অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ হোল হিসেবে যে সমস্ত কাজগুলো করে, প্রত্যেকটা কাজের মধ্যে একটা প্ল্যান্ড
একটা ওয়েল ডিফাইন্ড টুল আছে, ওয়েল ডিফাইন্ড একটা প্রোগ্রাম আছে, যে কাজের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো আপনার কি বলে ভুল নেই। অথচ আমরা এই কোরআনের পরিপ্রেক্ষিতে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে এটা স্পষ্টভাবে বলতে পারি যে অটোম থিওরি যেটা আমাদের মেডিকেল থিওরি হিসেবে চালাচ্ছে, যেটা একটা হাইপোথিসিস, দিস ইজ নট রিয়াল ফ্যাক্ট। সো এই হাইপোথিসিসের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু বর্তমানকালে বহু অসুখকে ব্যাখ্যা করছি, যেটা সম্পূর্ণভাবে আমার গবেষণা মতে এবং বাস্তবিকভাবে ভুল মনে হয়েছে। তো এটা হচ্ছে ডায়াগনোসিসটা ঠিক হলো না, আসলে এটা হচ্ছে মিস ডায়াগনোসিস। 3 নম্বর হলো আপনার হচ্ছে আনআইডেন্টিফাইড রিজন, আনআইডেন্টিফাইড ডায়াগনোসিস। যেমন ধরুন আপনার কোনো একটা পেশেন্ট কখনো পিঠে ব্যথা, কখনো পিঠের মাংসপেশিতে ব্যথা, কখনো কোমরে ব্যথা, কখনো পায়ে ব্যথা, কখনো পায়ের মাংসপেশিতে ব্যথা, কখনো হাতে ব্যথা, মানে বিভিন্ন মাসেলে একটা মাইগ্রেটিং পেন হচ্ছে বহুদিন ধরে এই পেনে ভুগছে এবং বহু ডাক্তার দেখেছে, বহু ডাক্তারখানা যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঠিক কী অসুখটা হয়েছে এটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না। সিমটোমেটিক ব্যথার ওষুধ বা কিছু ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিয়ে পেশেন্টকে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাতে পেশেন্ট সাময়িক স্বস্তি পাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই পেশেন্টটা কী অসুখ হয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে না। সাপোজ ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, MS মাল্টিপল স্ক্লেরোসিস বলে একটা অসুখ আছে, সেটা যদিও লেট স্টেজে ডায়াগনোসিস করা হয়, যখন পেশেন্টের অবস্থা খুবই খারাপ থাকে, তো এই অসুখটা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায় না। তো এরকম মিস্টারি ইলনেস, যেগুলো মানে রহস্যজনক অসুখ, যেগুলো যে সমস্ত অসুখ নিয়ে মানুষও, পাবলিকও খুব কনফিউজ, ডাক্তার, আমরা যারা ডাক্তার তারাও খুব কনফিউজ। যে সমস্ত মানুষের সিমটমগুলো নিয়ে ডাক্তারদের কমিউনিটি, মেডিকেল সিস্টেমে যে সমস্ত লোকগুলো কাজ করেন বা গবেষণা করেন, কাজকর্ম করেন, প্র্যাকটিস করেন, অ্যালোপ্যাথি হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, ইউনানি হতে পারে, ন্যাচুরোপ্যাথ হতে পারে, যোগা হতে পারে, যে কোনো স্ট্রিমের ডক্টর যারা মানুষের অসুখকে, সিমটমকে কমানোর জন্য প্রয়াস করছেন, চেষ্টা করছেন, ব্যবস্থা করছেন, প্র্যাকটিস করছেন, এই মেডিকেল কমিউনিটি কিন্তু সঠিকভাবে বুঝতে পারছে না যে এমন কতগুলো সিমটম মানুষের দেহের মধ্যে দেখা দিচ্ছে, যেগুলো ঠিক কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারছেন না। যদিও এই অসুখটা ডায়াগনোসিস করতে গিয়ে, এই সিমটমটাকে ঠিক কী কারণে হচ্ছে সেটা নির্ণয় করতে গিয়ে বহু রকমের রিপোর্ট করা হচ্ছে, বহু পয়সা খরচা করা হচ্ছে। পেশেন্ট একটু টাকা পয়সা থাকলে, একটু দাপট থাকলে বহু জায়গা থেকে, মানে বহু দূর প্লেনে, বহু বিদেশও যাচ্ছে, অনেক টাকা ঢালছে, কিন্তু তথাপিও সেখান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারছে না। সেই সমস্যা থেকে হয়তো কোনো ওষুধ দিয়ে কোনো সাময়িক ম্যানেজমেন্টটা হচ্ছে। ঠিক যেমন একটা উত্তপ্ত ওভেনের উপরে, জ্বলন্ত ওভেনের উপরে একটা ফুটন্ত জল হাঁড়িতে রেখে দিলেন, হাঁড়ি জ্বলছে, হাঁড়ির নিচে আগুন জ্বলছে, হাঁড়ির জলটা ফুটছে। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হাঁড়ির জল ফুটাটা কীভাবে বন্ধ করবেন, ওই গরম জলটাকে কীভাবে ঠান্ডা করবেন, অনেক রকম অপশন দেবে। কেউ বলবে যে না, আমি ওই গরম জলে আরও ঠান্ডা জল ঢেলে দেবো, ঠান্ডা হবে, ঠিক আছে, ওকে। ওই গরম জলে আমি বরফ ঢেলে দেবো, ঠিক আছে, ওকে, ঠান্ডা হবে। এখন এই ব্যবস্থাপনায় ওই হাঁড়ির জলটা কতক্ষণ ঠান্ডা থাকবে? ঠিক ততক্ষণ ঠান্ডা থাকবে যতক্ষণ ওই জলের তাপটা উত্তপ্ত জলের সঙ্গে মিশে গিয়ে নিউট্রালে চলে আসবে। ঠিক সেই সময় পর্যন্ত ঠান্ডা থাকবে। আবার ওই জলটা ফুটতে শুরু করবে, আবার গরম হতে শুরু করবে, যতক্ষণ ওই হাঁড়ির নিচে ওভেনে আগুনটা জ্বলতে থাকবে। এখন যদি আমি বলি আমি হাঁড়িতে জল দেবো না, বরফও দেবো না, কী করব? আমি ওভেনের যে আগুনটা আছে সেটা নিভিয়ে দেবো। সিম্পল। আগুনের উত্তপ্ত জলটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, ঠিক কথা, কিন্তু হাঁড়ির ওই জলটা দ্বিতীয়বার গরম হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক এই জায়গাতে আমি দাঁড়াতে চাইছি যে কোনো অসুখ যখন হবে, অসুখের ট্রিটমেন্টটা ঠিক এইভাবে করতে হবে যাতে সেই অসুখটা দ্বিতীয়বার আর দেহে না ফিরে আসে। সেটা হচ্ছে না। বর্তমানকালে নানাবিধ যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, যে সমস্ত সিস্টেম আছে, যে চিকিৎসা হচ্ছে, তাতে ওই উত্তপ্ত ফুটন্ত জলে বরফ এবং জল ঢালার মতো ব্যবস্থা হচ্ছে। আপনি বুকে হাত দিয়ে বলুন যে আপনি কোনো একটা অসুখে ভুগেন, অথচ সে মিস্টারি ইলনেস, অবশ্যই ক্রনিক ইলনেস, যেটা আপনার সম্পূর্ণ ঠিক হয়ে গেছে, যেটা দ্বিতীয়বার আর আসেনি।
এই রিপোর্টটা কিন্তু খুবই নগণ্য বা সেটা পাওয়াই যায় না, বিরল। ঠিক আমি এই জায়গাতে মানুষকে কনসাস করতে চাইছি যে আমাদের এই ক্রনিক অসুখগুলো, নানাবিধ সমস্যাগুলো কেন হচ্ছে। এখন আমি বলবো কতগুলো ক্রনিক সমস্যা, মানে অসুখের নাম দিয়ে নয়, অসুখের নাম তো জানলে তো অসুখ বোঝা যাবে না। আপনার ধরুন সাপোজ আপনাকে বলা হলো যে আপনার হয়ে গেছে, মানে ইলেকট্রিক বোর্ডে তা ফিউজ হয়ে গেছে। তা ফিউজ মানে কি বুঝলেন? ফিউজ তো একটা টার্ম, কিন্তু ফিউজ মানে কি? ফিউজের পিছনে কী ঘটছে, ওখানে কেন হচ্ছে ফিউজটা, বা ফিউজটা জিনিসটা কি? অ্যাকচুয়ালি ওখানে ফিউজের তারটা কেটে গেছে বা পুড়ে গেছে। তো আমার দেহে সাপোজ আপনার মাথা ব্যথা, চোখের দেখতে কম পাচ্ছেন, চোখে ছানি হচ্ছে, কানে কম শুনছেন, কানে শাঁই করছে, কানের মধ্যে ঝাঁপ ধরে থাকছে, ঘন ঘন সর্দি লাগছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এগুলোতে সাইনোসাইটিস কন্টিনিউ হচ্ছে, গলা সবসময় খোলা থাকছে, গলার মধ্যে শ্লেষ্মা থাকছে, বুকে শাঁই করছে, বুকের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে সর্দি লেগে থাকছে, পিঠে ব্যথা হচ্ছে, পিঠ থেকে ঘাড়ে ব্যথা হচ্ছে, হাতগুলো ঝিমঝিম করছে, পিঠে পোখের নিচে মাংসপেশিগুলো সবসময় টান ধরে কনকন কনকন করছে, কোমরে ব্যথা হচ্ছে, কোমর থেকে পায়ে টান ধরছে, মাংসপেশিতে ব্যথা হচ্ছে, হাঁটতে বসতে উঠতে কষ্ট হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটুতে কনকন কনকন করছে, কুটকুট কুটকুট কামড়াচ্ছে, গোড়ালি ব্যথা হচ্ছে, গোড়ালি ফুলছে, পা ফুলছে, মাথার চুল পড়ছে, তারপরে হচ্ছে ঘুম হচ্ছে না, প্রচণ্ড টেনশন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, বুকে ধরপড় করছে, একটু হাঁটলে শ্বাসকষ্ট হচ্ছে, আমার বিভিন্ন কাজ করতে মন বসছে না, এনার্জি থাকছে না, দুর্বল লাগছে, মানসিক মানে কী বলে, যে কোনো কাজ করতে গেলে নার্ভাস ফিল হচ্ছে, তারপরে হচ্ছে আপনি প্রচণ্ড ঘেমে যাচ্ছেন, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছেন না, খিদে হচ্ছে না, খেলে বমি হচ্ছে, খেলে পেট ফুলে যাচ্ছে, হজম হচ্ছে না, পায়খানা পরিষ্কার হচ্ছে না, পেটে সবসময় পায়খানা আমাশা, পাতলা আমাশা থেকে থাকে, কিছু একটু উল্টোপাল্টা খেলে পেটে পাতলা পায়খানা হতে থাকে, স্কিনের সমস্যা, স্কিনে চুলকাচ্ছে, ডার্মাটাইটিস হচ্ছে, স্কিনে চুলকাচ্ছে, স্কিনে ঘা হয়েছে, দাঁত হয়েছে। এইভাবে অসংখ্য মানুষ তো এইটাই বলবে না, মানুষ তো আমাকে এসে বলবে না যে ডাক্তার আমার সুগার হয়েছে, মানুষ তো এসে আমাকে বলবে না যে ডাক্তার আমার প্রেশার হয়েছে, মানুষ তো এসে আমাকে বলবে না যে ডাক্তার আমার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, মানুষ তো এসে আমাকে বলবে না যে ডাক্তার আমার ঘাড়ে স্পন্ডিলাইসিস হয়েছে, মানুষ তো এসে আমাকে বলবে না আমার কোমরে ডিস্ক বাল্জিং হয়েছে, মানুষ তো এসে আমাকে বলবে না যে ডাক্তার আমার মাংসপেশিতে ফাইব্রোমাইলজিয়া হয়েছে, মানুষ তো এসে বলবে না ডাক্তার আমার ব্রেনের নার্ভ সেলগুলো মানে অক্সিডাইজ হয়ে ডিমাইনাইজেশন হচ্ছে, মানুষ তো এসে বলবে না যে আমার চোখে ক্যাটারাক্ট হয়েছে, মানুষ এসে বলবে না আমার চোখে মায়োপিয়া হয়েছে, মানুষ এসে বলবে না যে আমার কানের মধ্যে নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, মানুষ এসে বলবে না যে আমার ডাক্তারবাবু আমার ফুসফুসের নালীগুলো ইনফ্লামেশন হচ্ছে, মানে ইনফেকশন হয়েছে। মানুষ এগুলো বলবে না, এগুলো ডাক্তার বলবে। মানুষ কি বলবে? মানুষ সিম্পল তার সমস্যাটা বলবে, এমন কিছু সমস্যা যেগুলো সে জানে যে এটা কী, এমন কিছু সমস্যা যেগুলো সে নাম বই বলতে পারবে না, শুধু বলবে যে আমার এটা ঝিমঝিম করছে, এটা কাজ করতে পারছি না, বা এটা এই কাজ করলে এরকম সমস্যা হচ্ছে। এখান থেকে আমরা বুঝে নিতে হবে যে এই সমস্যাগুলো তার দেহে হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা বুঝে নিতে হবে। ডাক্তারবাবু আমার চোখের নিচে কালি হয়ে যাচ্ছে, ডাক্তার আমার গোটা মুখে শুধু ব্রণ হয়ে যাচ্ছে, আমার মানে কানের দুই সাইডে এগুলো সবসময় ব্যথা করছে, স্কিনে ঘামাচের মতো ফুসকুড়ি হচ্ছে, খুবই চুলকাচ্ছে, রস চুয়াচ্ছে, মানুষ এইভাবে বলবে। ডাক্তারবাবু সেটা সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা করবেন। আমাদের বর্তমানকালে মডার্ন মেডিসিন অনেকটা মানে অ্যাডভান্স লেভেলে চলে গেছে, অ্যাডভান্স লেভেলে। কিন্তু যদি গোড়াতে তিনটে জিনিস ঠিক করতে পারত, মডার্ন মেডিসিন একদম পিক লেভেলে চলে যেত। এই দুটো জিনিস ভুল, মানে আমাদের বেসিসটা ভুল হওয়ার জন্য, ফাউন্ডেশনটা ভুল হওয়ার জন্য, যে থিওরি এবং বিলিফ সিস্টেমের উপর দাঁড়িয়ে আমরা মেডিকেল সিস্টেমের যাবতীয় তত্ত্ব গবেষণা করছি, সেই দুটো তত্ত্ব, যে দুটো বিলিফ সিস্টেম ভুল হওয়ার জন্য আজ মেডিকেল সিস্টেমের টোটাল কিওর করার জন্য মানুষের যে ব্যবস্থাপনা সেটা থেকে ডাইভার্ট হয়ে অন্য ট্র্যাকে চলে গেছে। সাপোজ ধরুন আপনার জ্বর হয়েছে 3-4 দিন থেকে জ্বর হয়েছে, আপনি রিপোর্ট করলেন টাইফয়েড জীবাণু পাওয়া গেল। টাইফয়েড জীবাণুর জন্য আমি যে অ্যান্টিবায়োটিক ভালো কাজ করবে, সাপোজ ধরুন আপনি সিফ্লোফ্লক্সাসিন বা ওফ্লোফ্লক্সিন বা লিভোফ্লক্সাসিন বা সেফিক্সিম বা অন্য যে কোনো ওষুধ যেগুলো টাইফয়েড জীবাণুকে ধ্বংস করতে পারে, সেই অ্যান্টিবায়োটিক দিলাম, আপনার 7 দিন 10 দিন বা 14 দিন ওষুধটা খেয়ে আপনার টাইফয়েড জীবাণুটা ব্লাড থেকে মরে গেল, ব্লাডে আর থাকলো না। লিভারে থাকতে পারে, লিভারে ডরমেন্ট বা অ্যাক্টিভ স্টেজে থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে, থাকবেই। তো আপনি সুস্থ হয়ে গেলেন।
পরবর্তীকালে যাতে আপনার লিভার ভালো থাকে, লিভারে কোনো কম্প্রোমাইজেশন না হয়, লিভারে যদি ডাউন মানে তার অ্যাক্টিভিটি যদি দুর্বল না হয়ে পড়ে, তার ইমিউন সিস্টেম যদি ওকে থাকে, ঠিকঠাক থাকে, তাহলে ভবিষ্যতে ওই টাইফয়েড হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আমি বলতে চাইছি, এমন কিছু অসুখ মানুষের মধ্যে আছে যে অসুখগুলো সঠিকভাবে সঠিক কারণটা ব্যাখ্যা না করার জন্য, সঠিকভাবে সঠিক কারণটা আইডেন্টিফাই না করার জন্য এমন বহুবিধ ক্রনিক সমস্যা মানুষের দেহে বিরাজ করছে প্রত্যেকটা পাবলিকের মধ্যে, যেগুলোর জন্য মানুষ সাফার করছে। মানুষ ওই উত্তপ্ত জলে গরম ঢালার মতো, বরফ ঢালার মতো, ঠান্ডা জল ঢালার মতো চিকিৎসা করছে। মানুষ সাময়িক স্বস্তি পাচ্ছে, ঠিক কথা, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। তার মধ্যে প্রথম যে অসুখ সেটা হচ্ছে অ্যাংজাইটি। মাথায় বলছি, মাথা থেকে শুরু করছি। মাথাতে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যালজিমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া, বাচ্চাদের অটিজম, এডিএসডি। তারপরে হচ্ছে চোখের বলছি মায়োপিয়া, ক্যাটারাক্ট বা চোখের মধ্যে অ্যালার্জি যেটা। কানে বলছি সেন্সরি নিউরাল হেয়ারিং লস বা নার্ভ ডিফনেস যেটা কানের মধ্যে। তারপরে নাকের মধ্যে টিনাইটাস বা স্ক্লেরোসিস, এইগুলো। নাকের মধ্যে টার্বিনাইট হাইপারট্রফি বা বিভিন্ন পলিপ, অ্যালার্জিক পলিপ বা সেন্সিটিভিটি। নাকের মধ্যে গন্ধ না পাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, ক্রনিক টনসিলাইটিস। তারপরে যে আপনার টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের অনেক সময় অনেকের প্রবলেম এটা থাকে, জয়েন্টের একটা ক্লিকিং শব্দ, হাঁ করলে কট 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 করে শব্দ হয় বা মুখ জাম হয়ে যায়। বেলস পলসি, অনেক দিকে মুখ বেঁকে যায় একদিকে, চোখের পাতা নুয়ে যায়, চোখ খুলতে পারে না, এটা। তারপরে হচ্ছে আপনার শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডি যেগুলো। তারপরে হচ্ছে ঘাড়ের স্পন্ডিলাইসিস, মানে ভার্টিব্রাল বডির ডিজেনারেশন হতে পারে, ডিস্ক বাল্জ হতে পারে, আপনার হচ্ছে ডিস্ক স্পেস ছোটো হয়ে যেতে পারে, ভার্টিব্রাল বডি অস্টিওফাইট তৈরি করতে পারে, নার্ভ কম্প্রেশন, রেডিকুলোপ্যাথি হতে পারে, বিভিন্ন মাংসপেশিতে মানে সাপ্লাই করা যেমন নার্ভে রেডিয়েশন পেন হতে পারে, কোমর ব্যথা হতে পারে, লো ব্যাক পেন বা স্পন্ডিলাইসিস বা ডিস্ক বাল্জ হতে পারে। তারপরে হচ্ছে পায়ে টান ধরা, পায়ে ব্যথা হওয়া, হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন জয়েন্টের ব্যথা, রিউমেটয়েড আর্থ্রাইটিস। তারপরে হচ্ছে থাইরয়েড, প্রেশার, সুগার। তারপরে হচ্ছে আপনার পেটের সমস্যা, লিভারের যে কোনো সমস্যা, হচ্ছে লিভারে গলব্লাডার স্টোন, তারপরে গলব্লাডার স্লাজ হওয়া, পেটের গ্যাস হওয়া, পেটে হজম না হওয়া, পেট ফুলে থাকা, পায়খানা পরিষ্কার না হওয়া, আইবিএস, ক্রনস ডিজিজ, কোলাইটিস, অর্শ। এই নানাবিধ অসুখ যেগুলো ক্রনিক অসুখ, সেগুলো মানুষের মধ্যে এখন প্রচণ্ড হারে বেশি দেখা দিচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলিতে আমি যতগুলো নাম বললাম তার কোনো না কোনো একটা অসুখ কারো না কারো আছে। এখন আপনাকে আমি ঠিক এই পয়েন্টটা বলতে চাইছি, আপনার বয়স যদি 30 হয়, 30 হয়, আপনার বাবা নিশ্চয় 50 নিশ্চয় নয়, তাহলে 50 বা 60-70 বছর বয়সের কোনো মহিলাকে বা কোনো ছেলেকে আপনি পুরুষকে জিজ্ঞেস করুন, তাদের বাবা মা বা তারা আমাদের মতো বর্তমানকালে ছেলেমেয়েদের মতো এতটা অসুস্থ হচ্ছিল কিনা বা হয়েছিল কিনা? হয়নি। আমরা আর একটা জিনিসকে খুব দোষ দিই বিভিন্ন অনেক অসুখের ক্ষেত্রে, সেটা হচ্ছে জেনেটিক। বেসিক্যালি কীভাবে নির্ণয় করা হয়? MTHFR, মিথাইল টেট্রাহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইম, যখন ব্লাডে হোমোসিস্টিন লেভেলটা বেড়ে যাবে, মানে আপনার ভিটামিন B12কে টোটালি অ্যাপ্রোপ্রিয়েটলি 100% ইউজ করা যাবে না, আমার বডি বা কোনো কোষ যখন ব্যবহার করতে পারবে না, তখন সেখানে হোমোসিস্টিন লেভেলটা বেড়ে যাবে। এই হোমোসিস্টিন লেভেলটা যখন বেড়ে যাবে, তখন সেই কোষের নিউক্লিয়ার বা আপনাকে বলে জেনেটিক মিউটেশন করে, এটা। তার সঙ্গে বিভিন্ন হেভি মেটাল যদি থাকে, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, সেও কিন্তু জেনেটিক মিউটেশন করে। এই জেনেটিক মিউটেশনটা অস্থায়ী, পার্মানেন্ট নয়। যদি আপনি রুট কজটাকে যদি দূর করতে পারেন, এই জেনেটিক মিউটেশন যেটা হয়েছিল সেটাও কিন্তু আপনার দূর হয়ে যাবে, সেটাও ভালো হয়ে যাবে। তো এই MTHFR মানে ল্যাবে টেস্ট করে যদি পজিটিভ পাওয়া যায়, তখন তাকে বলা হয় জেনেটিক, আপনার অসুখটা জেনেটিক, জিনগতভাবে হচ্ছে। যদি জিনগত হয়, তাহলে আপনার বাবা কি সেই সমস্যায় ভুগছিলেন? হ্যাঁ, মনে করলাম ভুগেছিলেন। তার বাবা একটা সময় গিয়ে না পাবেন। তো এই না পাবেন, না থেকে হ্যাঁ কীভাবে হলো?
না থেকে হ্যাঁ কীভাবে হলো যদি জন্মগত হয়? তাহলে এটা নিশ্চিত যে আমার দেহের প্রতি, মানুষের দেহের প্রতি, মানুষের মনের প্রতি পরিবেশের প্রভাব, কসমিক প্রভাব, জলের প্রভাব, খাবারের প্রভাব, বিভিন্ন চিন্তাভাবনার প্রভাব কিন্তু পড়ছে। তার জন্য মানুষের দেহের ইমিউনিটি, তার জেনেটিক মিউটেশন, তার বিভিন্ন জিনিসের পরিবর্তন দেহের মধ্যে ঘটছে, যেটা আমরা পরবর্তীকালে আমার পরবর্তী প্রজন্মে কিন্তু আমরা সেটা বহন করে নিয়ে চলেছি। আমি ঠিক এই জায়গাতে আঘাত করতে চাইছি। কি হবে, ধরুন আপনার ডায়াবেটিস হয়েছে, সুগার হয়েছে, তো সুগার হওয়ার জন্য আপনি ডাক্তারবাবু জিজ্ঞেস করেন যে আপনার বাবা মা ছিল সুগার? আপনি বললেন না, ছিল না বা নাই, আমার সুগার হয়েছে। আপনার বয়স কত? 30 বছরের সুগার। আগে তো 50-60 বছর আগে সুগার কল্পনাই করা যেত না, এখন 30 বছরে কেন? সেটা কোনো ব্যাখ্যা নাই। আপনার বাবা ছিল না, আপনার কেন হলো সেটার কোনো ব্যাখ্যা নাই। কিন্তু অথচ এই অসুখটা অটোইমিউনিটি বা জেনেটিক বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো জিনিসটা কি, কেন হচ্ছে সেটা আমাদের জানা প্রয়োজন। তো যে কোনো ক্রনিক অসুখের পিছনে অবশ্যই কারণ আছে, সেই কারণটা আপনাকে বার করতে হবে। আজ থেকে 60 বছর বা 50 বছর আগে মানুষ যে খাবার খেত, এখন কি সেই কোয়ালিটি, সেই গুণমানের কোনো খাবার আছে? আপনি হয়তো 50 বছরের একটা পুরুষ বা মহিলা, আপনি হয়তো ছোটোবেলায় একটু বিষমুক্ত খাবার খেয়েছেন, ঠিক কথা, কিন্তু এখন পাচ্ছেন না। আমার পরিবারে আপনার ছেলেমেয়েরা কিন্তু বিষমুক্ত খাবার একবারও খায়নি। মায়ের পেট থেকে বেরিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একটাও খাবারও দেখাতে পারবে না যে সে বিষমুক্ত খেয়েছে। প্রত্যেকটা ফল, প্রত্যেকটা সবজি, প্রত্যেকটা কি বলে খাবার দাবার, পানীয়, সব কিছু বিশ্বে এমনভাবে আষ্টেপৃষ্টে গেছে যেখান থেকে আপনি বেরোতে পারবেন না। এবং সেখান থেকে আমি যদি চেষ্টা করি যে আমি ভালো খাবার খাবো, আপনি হয়তো দাম দিয়ে ভালো খাবারই খাবেন, কিন্তু তাতে বিষমুক্ত পাবেন না। তো 1970-80 সালের দিকে আমাদের ইন্ডিয়াতে ব্যাপক হারে একটা গ্রিন রেভলিউশনের নামে প্রচুর পরিমাণে শস্যতে, সবজিতে, ফসলে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম সিনথেটিক ড্রাগ তৈরিতে এবং বিভিন্ন রকম কেমিস্ট্রি মানে ইন্ডাস্ট্রিতে এবং বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্রে প্রচুর পরিমাণে মানে আপনি কল্পনা করতে পারবেন না হেভি মেটাল ব্যবহার করা হয়। হেভি মেটাল হিসেবে মার্কারি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস আর্সেনিক, থার্ড চয়েস অ্যালুমিনিয়াম, ফোর্থ চয়েস ক্যাডমিয়াম, নিকেল, থার্ড চয়েস হচ্ছে আপনার মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক। এই 6-7টা জিনিস ব্যাপক হারে বিভিন্ন কেমিস্ট্রিতে কেমিক্যালে, বিভিন্ন পেস্টিসাইডে, হার্বিসাইডে, ফাঙ্গিসাইডে, এমনকি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওষুধ তৈরিতে, বিভিন্ন এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন ফুডে জিএমও ফুড তৈরি করতে ব্যাপক হারে ব্যবহার করা হয়। তাহলে এই বিষ থেকে আপনি, এই বিষের ছোবল থেকে এমনভাবে ঘিরে আছেন ছোবল দিয়ে যে আপনি কীভাবে বেরোবেন? এটা কীভাবে আসছে, ইন্টারন্যাশনালি কী কনস্পিরেসি কাজ করছে, সেটা আমার এখানে বলার বিষয় নয়। এটা আপনারা অনেক জায়গায় তথ্য পেয়ে যাবেন যে এই গ্রিন রেভলিউশনের নামে মানুষকে ক্রনিক পয়জনিং করে অসুস্থ করে দেওয়া, মানুষকে সারা জীবন অসুস্থ রেখে দেওয়া, তার মনের এবং দেহের জোরটাকে কমিয়ে দিয়ে তাকে দুর্বল করে রেখে দাসে পরিণত করা, এই গভীর চক্রান্ত বা মানুষকে ক্রনিক্যালি অসুস্থ করে রাখা, এই চক্রান্ত কোথা থেকে আসছে, কীভাবে আসছে, তার একটা বিশাল ব্যাখ্যা আছে। আমি সেদিকে যাব না। তো এই বিষাক্ত কেমিক্যাল যখন আমাদের খাবারের পানীয়ের মাধ্যমে চলে আসতে শুরু করলো, তখন আমি ভাবছি খুব ভালো জল খাচ্ছি, ফিল্টার করা জল খাচ্ছি। আর ফিল্টার করা জলটা কি আকাশ থেকে এসছে? সে তো মাটির তল থেকে এসছে। তাহলে আপনি ওখান থেকে মার্কারি, আর্সেনিক কোত্থেকে বার করবেন? বা এমন কোনো ফ্যাক্টরি বা এমন কোনো ল্যাব আছে যেখান থেকে জল থেকে মার্কারি, আর্সেনিকটা বার করতে পারবে, কিন্তু তাও লিমিটেশন আছে, 100% বার করতে পারবে না। তাহলে আপনি কোনো জল ফিল্টার করে খাচ্ছেন, অথচ সেখান থেকে আর্সেনিক বা নিকেল বা মার্কারি, এই যে হেভি মেটাল থেকে মুক্ত হতে পারছেন না। তারপরেও এখন বর্তমানকালে যে হারে প্লাস্টিক ব্যবহার করা হয়, যারা জ্ঞানী, যারা কেমিস্ট্রির ছাত্র, যারা জানবে, প্রত্যেকটা প্লাস্টিক কন্টেনে, প্লাস্টিক ম্যাটেরিয়ালে হেভি পরিমাণে হেভি মেটাল ব্যবহার করা হয়। আর বর্তমানকালে আমাদের A to Z সব প্লাস্টিক। আগে কাঠের ছিল, আগে লোহার ছিল, অনেকটা ভালো ছিল, কিন্তু এখন সেটা করা যাচ্ছে না, সম্ভবই নয়।
তাহলে আমি এখান থেকে বের হব কীভাবে বের হব? তারপরে হচ্ছে আপনার এখন যেমন করোনা আপনার চারিদিকে 23শে অক্টোবর চীনের উহান প্রদেশে ছোট্ট একটা ক্ষুদ্রতম দুর্বল ভাইরাস কোভিড-19, সেটা কীভাবে কন্ট্যাক্ট করতে আজকে আমার বাড়ির কাছে, কোথায় চীন আর কোথায় আমি, তো গোটা বিশ্বেই সেভাবে ছড়িয়ে গেল মাসে, 9 থেকে 10 মাসে বা 1 বছরে। ঠিক সেইভাবে এখন যেমন ব্যাপক হারে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, এই টেস্টের ফ্যাসিলিটি চলে এসছে, তখন কিন্তু সেই টেস্ট ছিল না, তখন অ্যাডভান্স লেভেলে মেডিকেল সায়েন্স ছিল না। 1900 খ্রিস্টাব্দের কথা বলছি, বিংশ শতাব্দীর প্রথম কথা বলছি। সেই সময় একটা খুব লো গ্রেডেড দুর্বল ভাইরাস কিন্তু এক্সপ্লোশন হয়, সেটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস। আজকে 120 বছর পরে পৃথিবীতে এমন একটা বান্দা নাই, এমন একটি লোক নেই যার দেহে এই ভাইরাসটা নাই। সেই ভাইরাসটা আপনার দেহে কোনো ক্ষতিই করবে না যদি না সে উত্তেজিত হয়, যদি না সে আপনার দেহে, আমার দেহে তাকে বৃদ্ধি করা, তাকে পুষ্টিদান করা কোনো কেমিক্যাল, কোনো ফুড না ঢুকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই আপনার দেহকে অসুস্থ করবে না। সে চুপচাপ ঢুকবে, আমার লিভার ইমিউন সেলই যথেষ্ট তাকে নিউট্রাল করার জন্য, সে লিভারে ডরম্যান্ট স্টেজে থাকবে। সারা জীবন থাকলেও কোনো সমস্যা হবে না যদি আপনার ওই ভাইরাসটা অ্যাক্টিভ না হয়। এখন বর্তমানকালে আমরা যে লাইফস্টাইল, যে কর্মব্যস্ততা, যে চিন্তা ফিকির, যে মনমানসিকতা, যে মানে খারাপই চিন্তা, দুশ্চরিত্রের মানসিকতা নিয়ে চলাফেরা করি, সেই মানসিকতা স্ট্রেসটা কীভাবে আমাদের দেহে চরমভাবে ক্ষতি করছে, যেটা মেডিকেল সায়েন্সে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায়নি বা ব্যাখ্যা করতে পারেনি, বা সেটা নেগলেক্ট করা হয়েছে। মনের কন্ডিশনটা, মনটা আমার দেহের প্রতি কীভাবে প্রভাব ফেলছে, সেটা কিন্তু মেডিকেল সায়েন্সে অবহেলা করা হয়েছে, ইগনোর করা হয়েছে, যেটা আমি কিছুক্ষণ পরে ব্যাখ্যা দেবো। তো এই ভাইরাসকে ফিডিং করে, এই ভাইরাসকে ফুয়েল হিসেবে কাজ করে, এই ভাইরাসকে পুষ্টি দান করে এমন কিছু কেমিক্যাল, এমন কিছু জিনিস, এমন কিছু ফুড, এমন কিছু যা কিছু এই জিনিসকে পুষ্টি দান করে, সেগুলো যদি আমার দেহে কন্টিনিউ ঢুকতেই থাকে, কোনোভাবেই যদি সেখান থেকে বের হওয়ার কোনো পথ না থাকে, তাহলে ভাইরাসটা ইনঅ্যাক্টিভ থেকে আস্তে আস্তে অ্যাক্টিভ পর্যায়ে চলে যাবে। লিভারের আস্তে আস্তে সংখ্যা বৃদ্ধি করবে, করতে এক্সপ্লোর হতে লিভার থেকে আস্তে আস্তে বিভিন্ন লিম্ফ্যাটিক্সের মাধ্যমে, ভেনের মাধ্যমে, আর্টারির মাধ্যমে, ব্লাডের মাধ্যমে বিভিন্ন অর্গানে, বিভিন্ন টিস্যুতে সে ইনফিল্ট্রেট করবে, সেখানে গিয়ে জমবে। আমাদের দেহের একটা জেনারেল ইমিউনিটি আছে, প্রত্যেকটা অর্গান স্পেসিফিক ইমিউনিটি আছে। যেমন আপনার গোটা ইন্ডিয়ার একটা টাস্ক ফোর্স আছে, ডিফেন্স সিস্টেম আছে, পশ্চিমবঙ্গে আলাদা আছে, পশ্চিমবঙ্গের পরে বিভিন্ন থানাতে আবার বিভিন্ন জায়গায় ভাগ আছে। তো এইভাবে আমাদের পুরো বডির একটা ইমিউনিটি আছে, প্রত্যেকটা অর্গানের আবার ইমিউনিটি আছে। তো লিভারের ইমিউনিটি সবচেয়ে ভাইটাল। যে কোনো জীবাণু, যে কোনো ভাইরাস যখনই দেহের মধ্যে ঢুকবে, তখনই আগে লিভারের ইমিউনিটি সেলগুলো, বি সেলগুলো আগে সেই জীবাণুকে, ম্যাক্রোফেজগুলো সেই জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করবে। যদি বাই চান্স আমার লিভারের ইমিউন সিস্টেম বা বি সেলগুলো যদি সেই ভাইরাসের বিপক্ষে বা জীবাণুর বিপক্ষে যদি লড়াই করে আমার দেহকে, লিভারকে জয় করতে না পারে, ওই জীবাণুটা কিন্তু তখন আমার লিভারে ইনফিল্ট্রেট করার পরে, লিভারকে পুরোপুরি দুর্বল করে দেওয়ার পরে সে ব্লাডে আস্তে আস্তে ফিল্ট্রেট করতে শুরু করবে, ব্লাডে ছড়ে যাবে, বিভিন্ন অর্গানে চলে যাবে। এখন এই ভাইরাসকে ফিডিং করে কে? ফিডিং করে হেভি মেটাল, ফিডিং করে বিভিন্ন কেমিক্যাল, ফিডিং করে বিভিন্ন হরমোন, ফিডিং করে বিভিন্ন সিনথেটিক ড্রাগ, ফিডিং করে বিভিন্ন অ্যান্টিবায়োটিক, ফিডিং করে বিভিন্ন রকমের অ্যান্টিসাইকোটিক, ফিডিং করে বিভিন্ন রকম এনএসআইডি, মানে আপনার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ব্যথার ওষুধ যেগুলো, ফিডিং করে বিভিন্ন রকমের আপনার সিনথেটিক মলিকুল যেগুলো আমার দেহের জন্য অ্যাডজাস্টেবল নয় বা সুইটেবল নয়, সেগুলো আমার ওই ভাইরাসকে ফিডিং করে। তাছাড়া এই হরমোনটা স্ট্রেস হরমোন কীভাবে আসছে? ধরুন সাপোজ আপনার সামনে একটা বড় সাপ চলে এসছে, আপনি সঙ্গে সঙ্গে এমনভাবে প্রিপেয়ার হয়ে গেলেন
যে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন বা সাপটাকে আপনি লাঠির ব্যবস্থা করে মারতে লাগলেন, এই সময় যে আপনার দেহের যে প্রিপারেশনটা, আপনি যে তৈরি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অ্যাডপ্ট হয়ে গেলেন ওই ভাইরাস, ওই সাপটাকে মারার জন্য, এই যে দেহের কন্ডিশনটা তৈরি করছে কে? আপনি স্বাভাবিক অবস্থায় সে কাজটা করতে পারবেন না আপনার। অথচ বা সামনে একটা বড় সিংহ দেখলেন বা একটা বাঘ দেখলেন, আপনি সঙ্গে সঙ্গে ছুটে পালাবেন, মানে আপনি দৌড়তেই জানতেন না, কিন্তু সেই সময় এমন দৌড় দিলেন যে সেই বাঘটা আপনাকে ধরতেই পারল না। এই যে সক্ষমতা তৈরি হলো বডির মধ্যে, এই যে শক্তিটা তৈরি হলো, এটা কোথা থেকে এলো? বডিকে, পুরো অর্গানটাকে, লিভারটাকে, হার্টটাকে, পুরো ভাস্কুলার সিস্টেমটাকে, প্রত্যেকটা অঙ্গকে সেই ক্যাপাবিলিটির অবস্থায় নিয়ে গেল কে? সেটা আমার দেহের মধ্যে থাকা একটা হরমোন। সেই হরমোনটার নাম কি? অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন হরমোন, যেটা আমাদের 2 কিডনির উপরে থাকা 2টো গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে তৈরি হয়। আমাদের দেহে সেই হরমোনটা ফাইট অ্যান্ড ফ্লাইট। আপনার ধরুন হঠাৎ করে যুদ্ধ করার জন্য যুদ্ধ করলো, যুদ্ধ শেষ, চলে গেল, একদম র্যাপিড হারে চলে গেল। ফ্লাইট মানে কি? র্যাপিড হারে চলে গেল। তো এই হরমোনটা কাজ হয়ে গেল, দৌড় হয়ে গেল, আপনি রেস্ট করলেন, ঠিক হয়ে গেলেন, মানে ওই হরমোনটা সঙ্গে সঙ্গে কাজ শেষ হয়ে গেল। সেই সময় ওই হরমোনটা যদি সবসময় ব্লাডে থাকে, তাহলে ওই হরমোনটা প্রচণ্ড অ্যাসিডিক এবং কোরোসিভ, প্রত্যেকটা কোষকে জাস্ট অ্যাসিড পোড়ার মতো পুড়িয়ে দেবে, ঝলসিয়ে দেবে, নষ্ট করে দেবে। তাহলে ওই ব্লাডে ওই হরমোনটাকে বেশিক্ষণ রাখা যাবে না। সঙ্গে সঙ্গে ভেনাস সিস্টেম থেকে, ব্লাড সিস্টেম থেকে লিভার সেগুলোকে অ্যাবজর্ব করে নেয়। লিভার সেগুলোকে শপিং করে নেয়। কী হবে? যেমন একটা মেঝেতে জল পড়লে যেমন শুকনো ন্যাকড়া দিয়ে শুষে নেন জলটাকে, ঠিক সেভাবে লিভার ওগুলোকে শুষে নেয়, অ্যাবজর্ব করে নেয়। ফলে ব্লাড ক্লিন হয়ে গেল, এফিনেফ্রিন ক্লিন হয়ে গেল, ব্লাড বাকি সিস্টেম ওকে হয়ে গেল। এবার লিভার কী করবে? সেটাকে মেটাবলিকের মাধ্যমে মেটাবলেট করে তাকে নিউট্রাল করে পিত্ততে বের করার চেষ্টা করবে। সেটা তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে, লিভার কতটা ক্যাপাবল, কতটা সক্ষম আছে। এখন এইটা একটা টাইম করলো, কিন্তু বর্তমানকালে যে হারে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব, বর্তমানকালে মানুষের মধ্যে যে হিংসা, বর্তমানকালে মানুষের মধ্যে যে অহংকার, বর্তমানকালে মানুষের মধ্যে যে দুশ্চরিত্রের বিভিন্ন গুণ, বর্তমানকালে মানুষের মধ্যে যে দুশ্চিন্তা বা ইনসিকিউরিটি, নিরাপত্তাহীনতার যে প্রবণতা, যে ভয়, যে ভীতি, যেগুলো কাজ করছে, যে মিথ্যার আশ্রয় নেওয়া, সবসময় মানসিকভাবে একটা ভুল ট্র্যাকে যাওয়ার যে প্রিপারেশান, মানসিক প্রিপারেশান, এইগুলো কিন্তু আমাদের ব্রেনের নেগেটিভ চিন্তা। আমার মন যে সমস্ত কাজে কর্মে, যে সমস্ত কথাবার্তায়, পড়াশোনাতে, যে সমস্ত অ্যানি কাজ, যে কোনো জিনিসে যেতেই আমার মন অশান্ত থাকবে, আমার মন প্রশান্তি পাবে না, সেই কাজ এবং কথাগুলোতে, সেই পরিবেশে, সেই মানে বাতাবরণে আমার এপিনেফ্রিন হরমোনটা তৈরি হবে, সেটা কন্টিনিউ তৈরি হবে। এই স্ট্রেসটা বর্তমানকালে প্রত্যেকটা লোকের মধ্যে কন্টিনিউ থাকছে। ফলে এই হরমোনটা কন্টিনিউ সিক্রেশন হচ্ছে। কন্টিনিউ যদি সিক্রেশন হয়, আমাদের গ্ল্যান্ডটা দুর্বল হবে, পাশাপাশি ওই হরমোনটা ব্লাডে সবসময় স্যাচুরেট থাকার জন্য বিভিন্ন কোষকে ইনজুরি করবে। আবার লিভারও সবসময় ওই কাজটা করতে পারবে না 100% পারফেক্টলি, ফলে লিভারও ক্যাপাবিলিটি নষ্ট হবে। এবং এই হরমোনটা স্ট্রেস হওয়ার জন্য, এই স্ট্রেস হরমোনটা কন্টিনিউ ব্লাডে রেজ লেভেলে থাকার জন্য বিভিন্ন কোষের ইনজুরি হচ্ছে। এই হরমোনটা আবার ওই ব্লাডে থাকা, লিভারে থাকা ভাইরাসগুলো, জীবাণুগুলোকে ফিডিং করছে। যে কোনো হরমোন যে কোনো জীবাণুকে বৃদ্ধি করতে সহায়তা করে, শক্তি অথবা সংখ্যা। এখন এই হরমোনটা, এই জন্য মেয়েদের তলপেটের সমস্যাটা বেশি হয় এখন, এই জন্যই যে মেয়েদের দেহের মধ্যে এই সমস্যাটা আছে, যে ভাইরাসটা আছে। এবং মেয়েদের প্রতি মাসে 2 বার হরমোনাল ফ্ল্যাকচুয়েশন হয়, একটা ওভুলেশনের সময়, একটা মেনস্ট্রুয়েশনের সময়। 2 সময়ে মেয়েদের দেহে হরমোনটা লেভেলটা প্রচুর বেশি থাকে, ফলে মেয়েদের অসুখটা বেশি। আপনি একটু অবজার্ভ করে দেখবেন, মেয়েদের অসুখ ছেলেদের থেকে অনেক বেশি, শুধু মেয়েদের এই প্রতি মাসে মাসিক হওয়ার জন্য। তো এই হরমোনটা ক্ষতি করছে একভাবে। 2 হচ্ছে ভাইরাসটা, যেটা বললাম, বা ক্রনিক যে কোনো লো গ্রেড ভাইরাস, যে কোনো ভাইরাস, এটা HHV6, HHV7, HHV8, 9, 10, 11 সব আছে, 18 পর্যন্ত। তারপরে হচ্ছে এফস্টেন ভাইরাস, যেমন একটা কোভিড ভাইরাসকে অ্যান্টিবায়োটিক একটা ভাইরাস ওষুধ দিলেন, সেটা আবার অন্য শক্তিশালী মানে দিকে চলে গেল, অন্য স্ট্রেন তৈরি হলো। সেই রকমভাবে গত 100 বছরে এফস্টেন ভাইরাস প্রায় 60 রকমের ভ্যারাইটি তৈরি হয়েছে,
যেটা আমাদের দেহে আছে। বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে, বিভিন্ন স্ট্রেন আছে, বিভিন্ন স্ট্রেনের শক্তি বিভিন্ন রকম। সিনজেল ভাইরাস, তারপরে হচ্ছে আপনার এপস্টেইন ভাইরাস, তারপরে হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, তারপরে যে কোনো ভাইরাসের সঙ্গে অবশ্যই কোফ্যাক্টর হিসেবে বিশেষ করে এপস্টেইন ভাইরাসের সঙ্গে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া থাকবে। মানে ও বড় ভাই ছোটো ভাই, দুই ভাই একসঙ্গে থাকতেই হবে। তার সঙ্গে আমাদের নর্মাল ফ্লোরা, নর্মাল ক্যান্ডিডা থাকবে। তো এই 3-4টে জিনিস কমনলি বিভিন্ন লোকের মধ্যে আছে। এইগুলো আমাদের দেহে আমরা আনডায়াগনোসড থাকছি আর আনআইডেন্টিফাইড থাকছি, আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা সমস্যা নিয়ে ঘুরছি বিভিন্ন ডাক্তারখানায়, বিভিন্ন জায়গাতে, সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি, প্রচুর টাকা পয়সা খরচা করছি, কিন্তু সিমটম থেকে, আমার অসুখ থেকে আমি মুক্ত হতে পারছি না। আমাদের এই হিডেন এপিডেমিক, এপস্টেইন ভাইরাসের যে হিডেন এপিডেমিকটা বর্তমানকালে চলছে, সেটা থেকে আমাদের বের হতে হবে। সেটাকে বের করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু আমরা কিছু কাজ করতে পারি, কিছু ব্যবস্থাপনা করতে পারি, কিছু নিয়মকানুন আমাদের জীবনে পরিবর্তন করতে পারি, যাতে ওই ভাইরাসটা দুর্বল হয়ে পড়ে, ওই ভাইরাসটা দেহ থেকে বের হতে পারে, কিন্তু 100% সম্পূর্ণভাবে বের করা সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত হেভি মেটাল ওই ভাইরাসকে ফিডিং করাচ্ছে, সে হেভি মেটাল আমরা কম করাতে পারি নানাভাবে। কীভাবে? আমরা আমাদের যে সমস্ত শস্য, ফল, সবজি চাষ করছি, সেগুলোকে আস্তে আস্তে ইনঅর্গানিক থেকে অর্গানিক ওয়েতে নিয়ে আসার চেষ্টা করতে হবে, এবং যতটা সম্ভব বিষমুক্ত খাবার না পেলে তাকে ধুয়ে ছিলে রান্না করে খেতে হবে, এবং ডেলি বাই ডেলি এই হেভি মেটালগুলোকে দেহ থেকে বের করে, পেট থেকে, লিভার থেকে, বিভিন্ন অর্গান থেকে, ব্রেন থেকে, সেগুলোকে আমাদের নিয়মিত সাপ্লিমেন্ট হিসেবে খেতে হবে, যেটা ডেলি বাই ডে যেটা ঢুকছে সেটা বের হয়ে যায়, এবং যেগুলো জমে আছে সেগুলো বিভিন্ন ফুডের মাধ্যমে সেগুলো বের করতে হবে। তাহলে আপনি এই দুটো কাজ বের করলেন। পাশাপাশি যে কাজে আপনি সন্তুষ্ট, যে কাজে আপনার মেন্টাল প্রশান্তি আসবে, সেই কাজে বা সেই কথা বা সেই জিনিসে আপনি আসবেন। মানসিক প্রশান্তির জন্য দ্বিতীয় কোনো পথ নাই ইসলাম ছাড়া। মেন্টাল স্যাটিসফ্যাকশান, গ্র্যাটিফিকেশান তখনই সম্ভব যখন এই মানের সঙ্গে, স্পিরিটের সঙ্গে আল্লাহর সরাসরি যোগাযোগ না হবে। অতএব এই যোগাযোগটা প্রথম প্রয়োজন। এই যোগাযোগটা হলেই সব সময় আপনি মানসিক প্রশান্তি পাবেন। মানসিক প্রশান্তির জন্য আপনি স্ট্রেস হরমোনটাকে সাবসাইড করতে পারছেন, অপ্রেস করতে পারছেন, ঠিক কথা, কিন্তু যেহেতু আর দুটো কজ আপনি দূর করতে পারছেন না, এই জন্য দেখবেন যারা প্রচণ্ড মানসিকভাবে প্রশান্ত অথচ তারাও নানাভাবে অসুখে আক্রান্ত। কেউ ডায়াবেটিসে, কেউ সুগারে, কেউ থাইরয়েডে, কেউ প্রেশারে, কেউ হচ্ছে বিভিন্ন জয়েন্টের ব্যথাতে, কেউ ফুসফুসের শ্বাসকষ্টে, ব্রঙ্কাইটিসে, অ্যাজমাতে, ডিপ্রেশন, ক্রনিক হেডেক, এইগুলোতে সমস্যাতে নানাভাবে মানুষ ভুগছে এখন। তো এই কারণগুলোকে আমরা যদি সম্পূর্ণভাবে ঠিক করতে চাই, এই অসুখগুলো থেকে যদি সম্পূর্ণ মুক্ত পেতে চাই, আমাদের স্ট্র্যাটেজি 3টে হবে। এক হচ্ছে স্ট্রেস কমাতে হবে, 2 হচ্ছে মানসিক প্রশান্তি বাড়ানোর জন্য যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতি পন্থায় আসতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে হেভি মেটাল এক্সপোজার এবং বিভিন্ন কেমিক্যাল বা বিষের এক্সপোজ কম হতে হবে। 3 নম্বর হচ্ছে আমার দেহে থাকা বিভিন্ন ভাইরাস বা জীবাণুকে সাপ্রেস করতে হবে, অপ্রেস করতে হবে, তাকে নির্মূল করতে হবে যতটা সম্ভব। এইভাবে কিন্তু আমি বিভিন্ন ক্রনিক অসুখ, একটা মানুষের দেহে, একটা মানুষ, আপনার ধরুন আমার বয়স 30 বছর, আমার হঠাৎ করে প্রচণ্ড ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, মাথা ঝিমঝিম, বমি ভাব চলে আসে। হসপিটালে গেলাম, ডাক্তারবাবু চেক করলেন, আমার প্রেশার 160/100, হঠাৎ করে প্রেশার। ওষুধ দিলে ভালো হয়ে গেলে, ওষুধ খেতে লাগলাম, খেতে ভালোই আছি। কিছুদিন রিপোর্ট করে দেখলাম যে তারপরে 2 বছর পর দেখছি আমার সুগার দেখা দিয়েছে। তারপরে আবার 3 বছর পর দেখছি আমার থাইরয়েডও দেখা দিয়েছে। তারপরে আরও কিছুদিন পর দেখছি না আমার এখনও বিভিন্ন মাংসপেশিতে ব্যথা হচ্ছে। তারপর দেখছি না আমার ঘুমের সমস্যা হচ্ছে। তারপর দেখছি না আমার পায়ে মাংসপেশিতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। একই মানুষের দেহে বিভিন্ন বয়সে, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসছে, বিভিন্ন ক্রনিক সমস্যাগুলো আসছে। তার মানে এটা নিশ্চিত যে অথচ আগে যে সমস্যাটা এসেছিল, আমার সুগার হয়েছে, আগে প্রেশার হয়েছিল, কিন্তু আমার যখন সুগার হয়েছে তখন আমার প্রেশার কিন্তু ভালো হয়নি। আমি প্রেশার ওষুধ খেয়ে আছি, কন্ট্রোলে থাকছে, কিন্তু ওষুধ 2 দিন না খেলে প্রেশার আবার বেড়ে যাবে। তো আমি যেটা বলতে চাইছি, আমার বিভিন্ন বয়সে বিভিন্ন অসুখ আসছে, এবং যে অসুখটা আসছে তার আগে যে সমস্যাটা এসেছিল সেই সমস্যাটাও আছে। তার মানে এটা নিশ্চিত
আগের সমস্যার সঙ্গে এই সমস্যার একটা লিঙ্ক আছে, এবং আমার একই দেহে বিভিন্ন বয়সে বিভিন্ন অসুখ হচ্ছে, তার মধ্যে প্রত্যেকটা অসুখের মধ্যে একটা লিঙ্কেজ আছে। সেই লিঙ্কেজটা কোন জায়গাতে? ইটিওলজিক্যাল লিঙ্ক। অসুখটা তৈরি করছে যে গোড়ার জায়গাটা, সেই জায়গাতে লিঙ্ক আছে। এবং এখন প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বাড়িতে ম্যাক্সিমাম অসুখ দেখা দিচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন ডাক্তারখানা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে, ফুড সায়েন্সটা, অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে অটোইমিউন থিওরি এবং জেনেটিক থিওরিটা, অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে গ্রিন রেভলিউশন বা পরিবেশ পরিস্থিতি, কসমিক, মনের প্রভাবটা, এগুলো আপনি আলোচনা করা হয়নি। কোনো মেডিকেল টেক্সট বুকে আপনি পাবেন না, কোনো গুগলে আপনি পাবেন না। এইগুলোর একটা ক্ষতিকর প্রভাব কিন্তু আপনার দেহে সবসময় করছে। এটা আপনি 100% বিশ্বাস করে নেন। কারণ হচ্ছে আমরা, আমাদের জ্ঞান, আমার যে জ্ঞানটা আছে বা আপনার যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা কোথা থেকে আসে? এক, আপনি বই পড়ে শিখবেন। 2, আপনার অভিজ্ঞতাতে শিখবেন। 3, আপনি কোনো লেকচার থেকে শুনবেন, কোনো বক্তব্য থেকে শুনবেন। তো আমার জ্ঞানের ভান্ডার তৈরি হবে আমার জ্ঞান আহরণের মধ্য দিয়ে। একজন কার্ডিওলজিস্ট হার্টের সম্পর্কে খুব ভালো জানেন, কারণ উনি ওই বিষয়ে ভালো পড়াশোনা করেছেন, ওই বিষয়ে ভালো অভিজ্ঞ, এবং ওই বিষয়ে উনি চর্চা করেন সবসময়। অতএব ওনার কাছে হার্টের ব্যাপারে সবচেয়ে ভালো সাজেশন পাওয়া যাবে, এটা নিশ্চিত। আমাদের লিভার বা আমাদের হার্ট বা লিভার কোথা থেকে জ্ঞান পেয়েছে যে তাকে সবসময় সুষ্ঠুভাবে কাজ করতে হবে দেহটাকে সুস্থ রাখার জন্য? আমার হার্ট কোনো কার্ডিওলজিস্ট নয়, কিন্তু হার্ট একটা নির্দিষ্ট ছন্দে কন্টিনিউ আপনাকে জীবিত রাখার জন্য কাজ করে যাচ্ছে। হার্ট ওই জ্ঞানটা কোত্থেকে পেলো? ওর যে ইনটিউশন, ওর যে ইনস্টিংক্ট, সেটা কোত্থেকে পেলো? একটা লিভার, তাকে কন্টিনিউ অনবরত অসংখ্য হাজার হাজার কাজ করতে হচ্ছে। এই কাজগুলো নির্দিষ্ট ছন্দে বিভিন্নভাবে সুন্দরভাবে করতে হবে, এই জ্ঞানটাও কোত্থেকে পেলো? আমার পেটের নাড়ি ভড়ি, ওগুলো কোত্থেকে জ্ঞান পেলো? আমার পা, আমার হাত, আমার ব্রেন, এই জ্ঞানগুলো কোত্থেকে পেলো? যে জ্ঞানের জন্য সে কন্টিনিউ আমার অজান্তে, আমার কোনো কন্ট্রোল ছাড়া নিয়মিত নির্দিষ্ট ছন্দে কাজ করে যাচ্ছে আমাকে সুস্থ রাখার জন্য, আমার দেহ এবং মনটাকে ভালো রাখার জন্য। সেই বিভিন্ন অর্গানের মধ্যে প্ল্যান প্রোগ্রামকে ঢুকে দিয়েছে, গড গিফটেড, আল্লাহকে দিয়েছেন। এটা হচ্ছে ফিতরাত, এটা হচ্ছে ফিতরাত। ঠিক তেমনিভাবে মনের মধ্যে একটা ফিতরাত আল্লাহ গেঁথে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি বিশ্বাস। সেই বিশ্বাস, যে বিশ্বাস থেকে মানুষ মনের প্রশান্তি খুঁজে পায়, মন যেটা চায় সেটা খুঁজে পায় আল্লাহর খোঁজে। সেই জন্য মানুষ আল্লাহর জিক্রেই প্রশান্তি খুঁজে পাবে, অন্য কোনো পন্থাই পাবে না। হার্ট যেমন জানে আমাকে হার্টের কাজ ঠিক যেভাবে করতে হয়, কিন্তু আপনি কার্ডিওলজিস্ট নন, কিন্তু হার্ট জানে কীভাবে কাজ করতে হবে। এই জ্ঞানটা, এই ইনটিউশনটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এইভাবে যদি আমি যেমন এই হাতটাকে নড়াচ্ছি, আমি ইচ্ছা করছি নড়াচ্ছি, ইচ্ছা করছি বন্ধ করছি, ইচ্ছা করছি খুলছি, ইচ্ছা করছি বন্ধ করছি, যে সমস্ত অঙ্গগুলোকে আমি সুন্দরভাবে নিজের জ্ঞানের সত্যের আলোকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, সেগুলোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, ঐচ্ছিক শক্তি দিয়েছেন। কিন্তু যেগুলো আমি ঠিকমতো কন্ট্রোল করতে পারবো না, পৃথিবীর কোনো জ্ঞান নাই, পৃথিবীর কোনো ক্ষমতা নাই যে সেটাকে ঠিকভাবে পরিচালনা করতে পারে, সেগুলো আল্লাহ নিজ হাতে এমনভাবে ফিট করে দিয়েছে অটোমেটিক্যালি, ইনস্টিংক্ট ক্যারেক্টার দিয়ে, যে সেগুলোকে কাউকে কন্ট্রোল করতে হয় না। আল্লাহর দেওয়া প্রোগ্রামে সে কন্টিনিউ চলে। আপনার হাতের জবাব দিতে হবে কিয়ামতের মাঠে, আপনার পায়ের জবাব দিতে হবে, জিভের জবাব দিতে হবে, কিন্তু আপনার হার্টের জবাব দিতে হবে, আপনার লিভারের জবাব দিতে হবে, আপনার ফুসফুসের জবাব দিতে হবে, আপনার পেটের জবাব দিতে হবে না। যে সমস্ত অঙ্গগুলির ক্ষমতা আপনার ইচ্ছার উপর নির্ভর দেওয়া হয়েছে, সেই অঙ্গগুলির হিসাব আল্লাহ নেবেন। অতএব এটা স্পষ্ট যে যে সমস্ত জায়গাতে, যে সমস্ত অঙ্গেতে, যে সমস্ত ফিল্ডে আপনার ক্যাপাসিটি আছে, আপনার সক্ষমতা আছে, সেই ফিল্ডের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি যেটা বলতে চাইছি, আমাদের অসুখ, আমাদের দেহের প্রতি যে প্রভাবগুলো পড়ছে, সেগুলো নিয়ে কেন গবেষণা হচ্ছে না?
হেভি মেটাল নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, কিন্তু সেগুলো কেন গোপন করা হচ্ছে? হেভি মেটাল নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর সেমিনার হয়েছে, প্রচুর ডিসকাশন হয়েছে, কিন্তু সেগুলো কেন মেডিকেল সিস্টেমে নিয়ে আসা হচ্ছে না? হিউম্যান ক্রিয়েশন সম্পর্কে প্রচুর আলোচনা, প্রচুর অ্যানাটমি ফিজিওলজি করা হয়েছে, কিন্তু এই হিউম্যান সিস্টেমের ইমিউনিটি সিস্টেমের অটোমিক থিওরি যে ভুল বা এটা যে সঠিক নয়, এটা কেন ব্যাখ্যা করা হচ্ছে না? আমাদের মনের যে প্রভাব দেহের মধ্যে আছে, সেই মনটাকে দেহ থেকে বাদ দেওয়া কেন হলো? হিউম্যান বডিটাকে জাস্ট একটা মেশিন হিসেবে কেন ট্রিটমেন্ট করা হচ্ছে? আমাদের হিউম্যান বডিতে দুটো জিনিস আছে, একটা রুহ, একটা হচ্ছে বডি। এই রুহুর প্রভাব কিন্তু দেহের প্রতি আছে। এই দেহ খাঁচার মধ্যে রুহটা বিচরণ করে। রুহু শান্তিভাবে স্ট্রেস রিলিফ লাইফে, প্রশান্তিভাবে আল্লাহর জিকিরে, আল্লাহর আনুগত্যে। আর দ্বিতীয় হচ্ছে দেহের প্রশান্তিভাবে মানুষ প্রকৃতির মধ্যে, কোনো সিনথেটিক জিনিসের মধ্যে সে খুঁজে পাবে না। যদি মানুষের ক্ষুধা নিবারণের জন্য, বেঁচে থাকার জন্য শুধুমাত্র ভাত আর ডাল প্রয়োজন হতো, তাহলে পৃথিবীতে এত গাছপালা, সবজি, ফসল, ফল, মূল কেন প্রয়োজন ছিল? এত জঙ্গলি গাছ, জঙ্গলের এত হার্বসের কেন প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু মানুষ সৃষ্টি করতেন, আর ধান গাছ আর গম গাছ আর দুটো সবজি, আলু আর ডাল, বাস হয়ে যেত, মানুষের প্রয়োজন মিটে যেত। তবে এত গাছপালা, সবজি, এত ফল মূল, এত হার্বস, এত জঙ্গলি গাছের কেন প্রয়োজন ছিল? এখানে ভাবার বিষয় আছে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এবং মানুষের জন্য যা যা প্রয়োজন সব পৃথিবীতে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা আমানত দিয়ে দিয়েছি। আবার বলছেন যে মানুষের দেহে এমন কোনো রোগ পাঠায় না যেই রোগের কোনো চিকিৎসা নাই। চিকিৎসা আছে, আমাকে খুঁজে বার করতে হবে। আজকে ল্যাবে আপনার তৈরি হচ্ছে ডেল্টোপ্রাজল, রেবেপ্রাজল, সেটা কি 5 বছর 10 বছর আগে ছিল? কোথায় ছিল? তাহলে মানুষ যদি গ্যাসের সমস্যা হয় কী খাবে? তখন তো রেবেপ্রাজল না, কী খাবে? এটা বুঝতে হবে যে পৃথিবীতেই সব আছে। এই পৃথিবীর বুকে, পাহাড়ের উপত্যকায়, জঙ্গলে, বিভিন্ন পুকুরের পাড়ে, জমিতে, বিভিন্ন গাছের ফলে, ফুলে, পাতাতে, সবজিতে, ফসলে সব কিছু দেওয়া আছে। শুধু আমাকে খুঁজে বার করে নিতে হবে। প্রকৃতির কোড আর আমার দেহের কোড যেহেতু অ্যাজ এ ন্যাচারাল, আমার দেহে এবং প্রত্যেকটা পৃথিবীর বুকে থাকা প্রত্যেকটা ক্রিয়েশন, লিভিং ক্রিয়েশনের উপরে, সে গাছ হতে পারে, সবজি হতে পারে, ফল হতে পারে, সবজি, কসমিক প্রভাব একইভাবে পড়ছে, পরিবেশের প্রভাব একইভাবে পড়ছে, সব কিছুর প্রভাব একইভাবে পড়ছে। তাদের কোডিং সিস্টেম ম্যাচিং হবে, সুইটেবল হবে। যেটা সিনথেটিক তার সঙ্গে আমার দেহের কখনো ম্যাচিং হবে না, কখনো সুইটেবল হবে না, বডি সেটাকে নিতে পারবে না। যেমন ধরুন আপনার বাজারে ফেরিক আয়রন ট্যাবলেট পাওয়া যায়, ফেরিক অ্যামোনিয়াম, ফেরিক সালফেট, ফেরিক অ্যাসকর্বেট, নানাভাবে পাওয়া যায়, বিভিন্ন লবণ পাওয়া যায়। আমি সত্যি করে বলছি, এই আয়রন বা এই রক্ত বাড়া ওষুধের অ্যাকচুয়ালি রক্ত বাড়াতে কমায়, এবং এই আয়রনটা, সিনথেটিক আয়রনটা আপনার দেহের ওই ভাইরাসটাকে, বিভিন্ন জীবাণুকে ফিডিং করায়। সাময়িক মনে হবে প্রথম 1-2 মাস রক্ত একটু বেড়েছে, বন্ধ করলে আবার বাড়বে, বরং আরও কমবে, কারণ এইটা হিউম্যান কোডের সিস্টেম মিলছে না। তাহলে আমাকে প্রাকৃতিক ফুড খেতে হবে, যে ফুডে প্রচুর পরিমাণে আয়রন আছে, যেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবল, বায়ো অ্যাক্টিভ। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। আমার দেহে কাজে লাগবে, আমার দেহের জন্য উপযোগী শোষণযোগ্য মলিকুল যখন আমার পেটে ঢুকবে, তখনই সেটা আপনার দেহে কাজে লাগবে। আমি গাদা ক্যালসিয়াম ট্যাবলেট খেলাম মানে সবই কি দেহে কাজে লাগলো? তা লাগলো না। প্রাকৃতিক কিছু জিনিস আছে যার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, সেগুলো বেশি খেতে হবে, সেগুলো বায়ো অ্যাভেলেবল। প্লেন টিউবওয়েলের জল আর শশার জল কিন্তু এক নয়, প্লেন ট্যাপের জল আর লেবুর জল কিন্তু একরকম নয়। দুটোই জল, কিন্তু দুটো জল এক নয়। একটা হচ্ছে বায়ো অ্যাভেলেবল, একটা বায়ো অ্যাক্টিভ, আর একটা হচ্ছে নন বায়ো অ্যাভেলেবল, নন অ্যাক্টিভ। তাহলে যেটা ইজিলি আমার বডি অ্যাডপ্ট করতে পারবে, ইজিলি অ্যাবজর্ব করতে পারবে, সেই সমস্ত খাবার আমাকে বেশি খেতে হবে। সিনথেটিক থেকে আস্তে আস্তে আমাদের অর্গানিকের দিকে কনভার্ট হতে হবে। না হলে আগামী প্রজন্মকে আমরা
অসুস্থতার হাত থেকে বাঁচাতে পারবো না। আমার বাবারা যেমন 60, 70, 80 বছরে অসুস্থ হয়েছেন, আমার দাদারা যেমন অসুস্থ না হয়ে মারা গেছেন যখন মৃত্যু এসছে। তার বাবারা হয়তো চিরযৌবন ছিল, সারা জীবন হয়তো সুন্দরভাবে সংসার করেছে, কোনো রকম অশান্তি তৈরি হয়নি। সেই আমরাই তাদেরই প্রজন্ম 3 প্রজন্ম পরে 30 বছরে নানাবিধ অসুখে ভুগছি। আমাদের ছেলেমেয়েরা 20 বছর বয়সে অসুস্থ হয়ে যাচ্ছে, তার ছেলেরা 10 বছর হবে। আগামী প্রজন্ম যত এগিয়ে আসবে, অসুখ হওয়ার বয়সটা তত কম হবে, যেহেতু তার অলরেডি বিভিন্ন বিষের এক্সপোজারটা বেশি। আবার মায়ের দেহ থেকে, যখন মায়ের পেটে থাকছে তখন প্রচুর পরিমাণে বিষ মায়ের দেহ থেকে নিচ্ছে। তাহলে আগে প্রিলোডেড লিভার উইথ এপস্টাইন-বার ভাইরাস, সিঞ্জেল ভাইরাস, স্টেফিলোকোকাস ব্যাকটেরিয়া, আদার্স ডিফারেন্ট ভ্যারাইটিস অফ প্যাথোজেন উইথ হেভি মেটাল। সেই প্রিলোডেড জায়গায় একটু দিলেই তো লোড হয়ে যাবে, তখন কি হবে? অল্প বয়সে অসুস্থ হবে। আর এখন কোনো খাবার কি আছে? এখন কি কোনো বাচ্চা আছে যে জন্মে বিষমুক্ত খাবার খাচ্ছে? মায়ের বুকে দুধ খাচ্ছে, তাও তো বিষযুক্ত, কারণ মা তো বিষমুক্ত খাবার খায় না। তাহলে আমাকে এখান থেকে বাঁচতে হবে। বাঁচার পর দুটো বললাম, এক হচ্ছে ভাইরাসকে ফিটিং করে এমন জিনিস অ্যাভয়েড করতে হবে। 2 হচ্ছে আমার দেহে ওই ভাইরাসকে নষ্ট করার চেষ্টা করতে হবে, এবং হেভি মেটাল, বিষ, এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। না হলে একের পর এক যে ক্রনিক সমস্যাগুলো আসছে সেগুলো আসতেই থাকবে। আপনি একটু টাকাওয়ালা লোকে মাথার জন্য মাথার ডাক্তার, চোখের জন্য চোখের ডাক্তার, কানের জন্য কানের ডাক্তার, নাকের জন্য নাকের ডাক্তার, গলার জন্য গলার ডাক্তার, বুকের জন্য বুকের ডাক্তার, হার্টের জন্য হার্টের ডাক্তার, লিভারের জন্য লিভারের ডাক্তার, পেটের জন্য পেটের ডাক্তার, এই মেয়েদের তলপেটের জন্য গাইনি ডাক্তার, তারপরে বাচ্চা হওয়ার জন্য বাচ্চার ডাক্তার, সেক্সের জন্য সেক্সের ডাক্তার, পায়ের জন্য পায়ের ডাক্তার, হাতের জন্য হাতের ডাক্তার, নয় জয়েন্টের জন্য জয়েন্টের ডাক্তার। দেখাতেই থাকবেন। একটা সময় দেখা যাবে একটা বয়সে গিয়ে সব অসুখই আছে, তখন কোন ডাক্তার দেখাবেন? কটা ডাক্তার দেখাবেন? কটা ওষুধ খাবেন? আপনি সেই ওষুধ খেয়ে সুস্থ থাকবেন মনে করছেন? আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, 50-60 বছরের মহিলাদের বেশি, পুরুষদের কম, একই দেহে, এবং এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, একই দেহে থাইরয়েড আছে, ওবেসিটি আছে, ফ্যাটি লিভার আছে, পায়খানার সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, ঘাড়ে পেটে মাংসপেশির ব্যথা আছে, জয়েন্টেরও ব্যথা আছে, অনেক সময় অ্যালার্জি আছে, চোখের সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, মাথায় টাক তো আছে। একই দেহে এতগুলো সমস্যা হচ্ছে, তাহলে আমাকে ভাবতে হবে না যে অসুখটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে? প্রত্যেকটা অসুখকে সেপারেটলি চিন্তা করলে তো আমি আসল জিনিসটাই খুঁজে পাবো না। তাহলে আমাদের অ্যাজ এ হোল হলিস্টিক্যালি টোটাল জিনিসটাকে ভাবতে হবে, যাতে আমরা সঠিকভাবে কারণটাকে আইডেন্টিফাই করতে পেরে সঠিক পথ ও পদ্ধতির মাধ্যমে নিজের দেহকে এবং মনকে সুস্থ রাখতে পারি এবং আগামী প্রজন্মকে বাঁচাতে পারি। আমার পরিবারে যারা অসুস্থ, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী বা আমার আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে, তাদেরকে সঠিকভাবে গাইড দিতে পারে। এটা করলেই অনেক। সঠিক জ্ঞানটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, এটাই অনেক। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখান থেকে বিভিন্ন অনেক অসুখ নিয়ে, নানা সমস্যা নিয়ে অনেক মানুষ ভুগছেন, এবং সত্যিকারে অনেক ডাক্তাররাও অনেকটা ক্লান্ত এবং ডিপ্রেসড হয়ে যাচ্ছেন যে এই সমস্যাগুলো কীভাবে নির্মূল করা যায়। পাশাপাশি এবং রিসেন্টলি আজকে আমি একটা পেপারে দেখলাম দ্য টাইমসে, যে আগামী 30 বছরের মধ্যে প্ল্যান করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে টোটাল মেডিকেল সিস্টেমটাকে একটা করা হবে। মানে মানুষ আসলে যেন তার পুরো দেহের সমস্যাগুলো জেনে ঠিক যে চিকিৎসাটা দিলে পেশেন্টটা ভালো হবে সেটা দিতে হবে। মানে মানুষ কখনো একবার অ্যালোপ্যাথি, কখনো হোমিওপ্যাথি, কখনো আয়ুর্বেদিক, কখনো ইউনানি, কখনো এই সেই করে বেড়াচ্ছে। মানুষ ঘুরে বেড়াচ্ছে আর পকেট থেকে পয়সা বার করছে, সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসা করা যাচ্ছে না। মানুষ ভাবছে আমি একটা ইয়েকে দেখাই, মানে ডায়াবেটোলজিস্টকে দেখাই যে আমার সুগারটা ভালো থাকবে। মানুষ আশায় যাচ্ছে, স্বাভাবিক। আমি যদি অশিক্ষিত হই বা আমি যদি মেডিকেল সায়েন্স সম্পর্কে না জানি, আমার তো এরকম ধারণা হওয়ারই উচিত যে আমার বিভিন্ন সুগার হচ্ছে, তো এমনি তো ডাক্তার দেখাচ্ছি, তো আমার একটু পয়সা আছে, সময়ও আছে, যাই একটু ব্যাঙ্গালোর ঘোরা হবে, একটু চেন্নাই ঘোরা হবে, শহরটা দেখা হবে, একটু সুগারের ডাক্তার দেখাই। আশা করি সুগারের ডাক্তার নিশ্চয়ই অনেক কিছু জানেন। এই গ্রামের ডাক্তার বা কলকাতার ডাক্তার, এমনি পাশের হসপিটালের ডাক্তার যা জানে
ওরা অনেক কিছু বেশি জানে, নিশ্চয় অন্য কিছু চিকিৎসা করবে, আমার নিশ্চয়ই ভালো হবে। সে আশাতে মানুষ যাচ্ছে, গিয়ে দেখছে সেই সেম একই জিনিস, এবং চিকিৎসাও তাই। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যায় খাবারের ডায়েট যেটা দেয় সেটা একদম পুরো ভুলে ভরা, এমনকি খাবারে যে ডায়েট যায় সেটা ভুলে ভরা। আমি এখন বহু পেশেন্ট এরকম দেখেছি, ভুলে ভর্তি। তাহলে আমাদের মেডিকেল সায়েন্সের এই মেডিকেল থটের বেসটা যদি চেঞ্জ না করতে পারি, আমাদের আগামী দিনে মেডিকেল যে ডিরেকশনটা সঠিক পথে, সেটা ঠিক পথে যাবে না। আমরা মেডিকেল সায়েন্সটাকে নানাভাবে ভাঙতে 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 হাজার রকমের ভেঙে দিয়েছি, কিন্তু তারপরেও আমাদের অসুখ ভালো হচ্ছে না। আর একটা সিম্পল এক্সাম্পল দিই, আগেকার আমাদের মায়েরা 10টা 12টা 15টা বাচ্চা দিয়েছেন, কেউ জানতেও পারেনি, কোনো হসপিটালও যেতে হয়নি, বাড়িতে সুন্দরভাবে হয়ে গেছে, কোনো কমপ্লিকেশন হয়নি, কোনো সমস্যা হয়নি। আজকে সকালে বাচ্চা হয়েছে, কাল থেকে বাড়িতে কাজ করেছে, বাপ মাকে রান্না করে খাইয়েছে, কোনো সমস্যা নাই। 10টা 12টা বাচ্চা নিয়েছে, কোনো ফিজিক্যাল সমস্যা নাই। সেই মেয়েরাও এখনও কিন্তু আমার জানা অনেক মেয়ে এখনও জীবিত আছেন, সুস্থভাবে বেঁচে আছেন, কোনো অসুখ নাই। আজকালকার যুগে একটা মেয়ে প্রথম মাসিক হচ্ছে, মাসিকের সময় প্রচণ্ড ব্যথা তলপেটে, এই কী হলো কী হলো, আর মাসিক শুরু হয়েছে, পাড়া প্রতিবেশী একবার জানা হয়ে গেল ওর মাসিক শুরু হয়েছে। মিনার কি হয়েছে, ব্যথা ব্যথা, এই একটা ব্যথা ওষুধ খাইতে ব্যথা কমে গেল, মাসিক, এরপরে আবার মাসিক হলো, আবার ব্যথা। তখন গাইনি, কোথায় দেখাবো, গাইনি ডাক্তারতেই দেখাতে হবে, গাইনির সমস্যা, গাইনি ডাক্তার গেল, ব্যথার ওষুধ দিলো, তারপরে বললো ইউএসজি করো, ইউএসজি করে দেখা গেলো যে কিছুই না, সব নর্মাল। তখন একটা পিল দিলো, ওসিপি ট্যাবলেট খাওয়ালো, খাইয়ে দেখলো না ঠিকঠাক একটু হচ্ছে মনে হচ্ছে, আবার ওষুধ বন্ধ করলে আবার সমস্যা হয়ে যাচ্ছে। ওই মেয়েটা ওইভাবে চলতে চলতে যখন 18-20 বছর বয়স হলো, তখন ওই মেয়েটা যখন 18 বছর বয়স হয়েছে, তখন দেখছে একটু চোখের নিচে যে কালি কালি ভাব, কালো কালো ভাব, গ্যাসের সমস্যা, পায়খানা 3 দিন 4 দিন 5 দিন পর পর, খুবই কষা, খেতে ভালো লাগে না, খায় না, ঠিকমতো ঘুম হয় না। ওই মেয়েটা যখন বিয়ে হলো, অনেক সাজাগুজি করে মেকআপ করে বিয়ে হলো, খুব ভালো লাগলো। বিয়ে হওয়ার পর তখন সাদাসবের সমস্যা, তলপেটে বাসিকের সমস্যা, বাচ্চা নেবে, তা বাচ্চা আসছে না। রিপোর্ট করছে, রিপোর্ট করে দেখা গেলো সিস্ট হয়েছে। কী হয়েছে, ওভারিতে সিস্ট হয়েছে। কী হয়েছে, ইউটেরাসটা মোটা হয়ে গেছে, বাল্কি হয়েছে। বাহ, অসুখ আমার বোঝা গেছে, এবার চিকিৎসা নিশ্চয়ই পাওয়া যাবে। গাইনি ডাক্তার কাছে গেলাম, একদম বড় বড় ডাক্তার, ওষুধ খাজ করে লিখে খেলাম। 2 মাস 3 মাস খাওয়ার পরে একটু মনে হচ্ছে ভালো হলো, আবার সমস্যা, ভালো হচ্ছে না। তো আমি তখন দুশ্চিন্তা পড়ে গেলাম, কী যে করি, মেয়েটাকে নিয়ে, মেয়ের বিয়ে দিলাম, এত টাকা পয়সা খরচা করে, জামাইও কী যে ভাববে, তো শ্বশুরবাড়ির লোক কী ভাববে, আমি তো বাবা হয়ে খুব দুশ্চিন্তিত। তখন কী করি, বাচ্চা কাচ্চা হয়নি, অপারেশনও করা যাবে না, সিস্ট হয়েছে, বাল্কি ইউটেরাস হয়েছে। ডাক্তার বললো অপারেশন করা যাবে না, এখন বাচ্চা কাচ্চা হবে, দেখুন একটু ভালো মন্দ খান, আর একটু, আমি তো পাচ্ছি না, একটু অন্য জায়গায় দেখান, অন্য ডাক্তারকে দেখান। এই চলছে গেম, এই চলছে খেলাখেলি, ঠেলাঠেলি। এবার সিস্ট হয়েছে, বাল্কি ইউটেরাস হয়েছে। এবার ডাক্তার বলছে কেন হয়েছে ডাক্তারবাবু? এটা হয়, এখন সবার হচ্ছে, এখন অল্প বয়সে হয়, এটা হরমোনের দোষে হয়। বাহ, উত্তর পেয়ে গেলাম, ভেরি গুড। ওষুধ খেলাম, না ভালো তো হচ্ছে না, তাহলে সমস্যাটা কোথায়? আমি যদি উত্তর জেনে যাই, তাহলে তো আমার সমাধান শেষ। আমি পরীক্ষা খাতায় বসেছি, প্রশ্ন জানি, উত্তরও জানি, তাহলে লিখতে পারবো তো, নম্বর তো পাবো। আমি প্রশ্ন জানি, উত্তরও জানি, এবার নাম্বার লিখলাম, মাস্টার বলছে তোমার তো উত্তর ঠিক হয়নি, ভুল, তাহলে নাম্বার ক্রস হয়ে গেল। কিন্তু আমি জানছি এটা ঠিক। আমাদের মেডিকেল সায়েন্সে যে জিনিসটা শেখানো হচ্ছে, ঠিক সেরকমই হচ্ছে। আমি এই জন্যই আমার বহু অন্যদিকে চিন্তাধারাতে আমি এই তথ্যগুলো আপনাকে দিচ্ছি, শুধু মানুষের অ্যাওয়ারনেসের জন্য। এগুলো আপনি কোথাও পাবেন না, এবং আমি ছাড়া অন্য কেউ আপনাকে দিতেও পারবে না। তো এইগুলো আমি অবজার্ভ করে দেখলাম যে ওই মেয়েটাই সাদাসবের সমস্যা আছে, ডিসমেনোরিয়া আছে, পলিসিস্টিক ওভারি আছে, অনেক সময় বাল্কি ইউটেরাস থাকছে, ওর আবার অ্যালার্জির সমস্যাও আছে, ওর আবার গ্যাসের সমস্যাও আছে, ওর আবার হজমের সমস্যাও আছে, ওর আবার চোখের নিচে কালিও আছে, ওর আবার একটু কিছু হলেই বুকে ধরপড় করে, হাত পা যন্ত্রণা করে, হাত পা শীতল ধরে যায়। তো এতগুলো সিমটমকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? কোন অসুখ দিয়ে ব্যাখ্যা করবেন? ওই পেশেন্টটা একটু বয়সে গেলে তখন দেখা অনেক কষ্ট করে একটা বাচ্চা হলো যদিও, তো দেখা গেল যে 30 বছর 40 বছর বয়সে প্রেশার দেখা গেল, 45 বছর বয়সে সুগার,
থাইরয়েড, তারপর দেখা গেলো 50 বছর বয়সে গেলে বিভিন্ন জয়েন্টে ব্যথা। আর বাচ্চা একটা দুটো, বেশি দুটো নয়, তিনটে তো হবেই না। তো এই হচ্ছে সমস্যা। তো এই মেয়েটা যখন পেটে বাচ্চা থাকবে, তখন যেহেতু বললাম হরমোন খাবে, কাকে খাবে? ভাইরাসটা খাবে। তো ওই দেহে যদি ওই ভাইরাসটা থাকে, তো মেয়েদের যখন পেটে বাচ্চা থাকবে তখন মেয়েদের প্রজেস্টেরন লেভেলটা হাই থাকবে, যাতে প্রেগনেন্সিটা মেনটেন হয়। তো সে হরমোন থেকে খাচ্ছে কে? ভাইরাসটা তখন লিভারকে লোড করছে, আরও লোড করছে। লিভারের জায়গা নেয়, তখন ব্লাডে ছড়িয়ে যাচ্ছে, প্রেশার বাড়ছে, লিভারের সমস্যা হচ্ছে, সুগার বাড়ছে, লিভার থেকে থাইরয়েড অ্যাটাক করছে, থাইরয়েডের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো মেয়েদের আসছে, প্রেগনেন্সির সময়তে আসছে। ঠিক কারণটা এই জায়গাতে। এবার এই পেশেন্টটা, আবার ওই পেশেন্টটা যখন একটু বয়স হয়ে যাচ্ছে, তখন মাথা চুল তো টাক হয়ে যাচ্ছে, মাথা চুল পাতলা হয়ে গেছে, ঘুমের সমস্যা হচ্ছে, ঘাড়ে পিঠে যন্ত্রণা হচ্ছে। মানে টিপিক্যালি এই সমস্যাগুলো আমি এখন দেখছি, আমার 8-9 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমার বিভিন্ন স্টাডি থেকে বলছি, এবং প্রত্যেক ডাক্তারই কিন্তু এর বিপক্ষে মত দিতে পারবে না। এটা টিপিক্যালি হচ্ছে। তাহলে এই অসুখগুলোর মধ্যে একটা লিঙ্কেজ আছে, যে লিঙ্কেজটা আমরা মিস করছি, যেটা আমরা বুঝতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না। ঠিক ওই জায়গাটা যখন আমি ধরতে পারবো, ওই জায়গাটাকে যখন আপনি নির্মূল করতে পারবো, দূর করতে পারবো, একই জিনিসে, একই ব্যবস্থায়, একই চিকিৎসায় আমি যতগুলো সমস্যা বললাম সবগুলো ভালো হবে। ওই উত্তপ্ত ওভেনের অগ্নিশিখার উপরে থাকা জ্বলন্ত এই ফুটন্ত গরম জলকে ঠান্ডা করতে আমি বরফ ঢালবো না, আমি জল ঢালবো না, আমি কি করব? আগুনটাই নিভিয়ে দেব। ঠান্ডা হতে সময় লাগবে, অসুখটা ঠিক হতে একটু সময় লাগবে, কিন্তু একবার ঠিক হয়ে গেলে ভবিষ্যতে আর জীবন আর আসবে না। তো ঠিক এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, যাতে হলিস্টিক এই অ্যাপ্রোচে, ইন্টিগ্রেটিভ এই অ্যাপ্রোচে আমাদের প্রত্যেকটা লোকের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো অসুখ বিদ্যমান আছে, যেটা ব্যাখ্যা করা যাচ্ছে না, যেটা রিপোর্টে কিছু পাওয়া যাচ্ছে না, যেটা নিয়ে মানুষ দুশ্চিন্তা আছে, যেটা নিয়ে মানে খুব হতাশায় আছে। প্রত্যেকটা ক্রনিক অসুখ, প্রত্যেকটা ক্রনিক ইলনেস, সবগুলোই প্রায় একই রকম সিস্টেমে ঠিক করা সম্ভব। তো আমি জাস্ট এই কথাগুলো বললাম, আপনারা চেষ্টা করবেন। প্রথম কাজ সেটা হচ্ছে খাবার এবং পানীয়ের পরিবর্তন করা। দ্বিতীয় হচ্ছে আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করা, আল্লাহর সঙ্গে কানেক্ট করা, মনটাকে, স্পিরিটটাকে, সোলটাকে, যাতে সেই মন থেকে, সেই মনের চিন্তাভাবনা থেকে, যে পিটুইটারি থেকে, যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে সিক্রেশন হচ্ছে হরমোনটা, যেটা এপিনেফ্রিন গ্ল্যান্ডটাকে সিক্রেশন করতে সাহায্য করছে, সেটা যেন উৎকৃষ্ট মানের হয় এবং যথেষ্ট পরিমাণে হয় এবং ভালো পরিমাণে হয়, এবং সেটা যেন লিভারকে লোড না করে এবং ওই ভাইরাসকে নষ্ট করা। এখন যেমন প্রত্যেকটা মানুষের দেহে প্রায় করোনা চলে এসছে, সেরকমভাবে। তো আমাদের কিছু সাপ্লিমেন্ট খেতে হবে, যেটা কন্টিনিউ, যাতে আপনার ওই ভাইরাসটা নষ্ট হয়, হেভি মেটালটা বের হতে থাকে সবসময়। 5টা খাবার আছে, যে খাবার কোনো ওষুধ বলছে না, 5টা খাবারের মধ্যে 3টে আমাদের দেশে অ্যাভেলেবল, বাকি 2টো বাহির থেকে আনতে হয়। সেই খাবারগুলো নির্দিষ্ট নিয়মে যদি কেউ বেশি দিন না, 2 সপ্তাহ যদি খেতে পারে, তার যাবতীয় অসুখ বিসুখ 50% ভালো হয়ে যাবে। এবং কিছু হিলিং ফুড খেতে হবে, পাশাপাশি কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ফুড যেগুলো ভাইরাসকে বৃদ্ধি করতে সাহায্য করে, বা ভাইরাস যে সমস্ত খাবারে পুষ্ট হয় সেগুলো অ্যাভয়েড করতে হবে। তো এই মোটামুটি আমি আজকে বললাম। আর এইগুলো যদি আপনাদের সত্যিই কাজে লাগে, আপনারা এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, সবাইকে জানাবেন, এবং চেষ্টা করবেন যাতে সকলেই, আমার টার্গেট হলো মাস পপুলেশনের মধ্যে কনসাসনেস তৈরি করা, আমাদের খাদ্য সম্পর্কে, আমাদের বিষ সম্পর্কে, বিভিন্ন ভাইরাস সম্পর্কে, প্যাথোজেন সম্পর্কে, পাশাপাশি আমরা বিভিন্ন অসুখ নিয়ে যে ভুগছি তার প্রকৃত কারণ কি, সেটা মানুষকে কনসাস করা সম্পর্কে, যাতে মানুষ নিজে থেকেই একটু সচেতন হয়ে, একটু সতর্ক হয়ে চলাফেরা করে যাতে সুস্থ থাকতে পারে। কিছু ট্রেন্ড চলে মার্কেটে, ফ্যাট ট্রেন্ড অ্যান্ড হেলথ ট্রেন্ড। যেমন অনেকে বলে যে আমার প্রোটিন খাওয়া ভালো, প্রোটিন না খেলে কি শরীর বাঁচে? আচ্ছা, ছাগল, গরু, মুরগি কি প্রোটিন খায় ভাই? ছাগলরা বা কোন ছাগলের মাংস খায়?
মুরগিটা বা কোন ছাগলের মাংস খায়, গরুটা কোন গরুর মাংস খায়, ও তো সবই প্রোটিন। আমাদের এর মধ্যে এই ভুল কনসেপ্টটা দূর করতে হবে। আমাদের দেহকে চালানোর জন্য গ্লুকোজ দরকার। গ্লুকোজটা মেন ফুয়েল হিসেবে কাজ করে। গ্লুকোজ সবচেয়ে বেশি প্রয়োজন কার্বোহাইড্রেট। প্রোটিন আমাদের টিস্যু ব্লক, প্রোটিন ব্লক হচ্ছে আমাদের প্রত্যেকটা কোষকে তৈরি করবে, ঠিক আছে, কিন্তু তাকে চালনা করতে গেলে একটা গাড়ি আছে, গাড়িতে প্লেট লাগবে, বিভিন্ন রকম জিনিস লাগবে, যে বডিটা অ্যাসেম্বলি তৈরি করবেন। তারপরে গাড়ি চালবে কি, গাড়িতে তেল না দেন তো ওই ডিজেল হিসেবে কাজ করবে গ্লুকোজ, যেটা কার্বোহাইড্রেট থেকে আসবে। আর পুরো গাড়িটা তৈরি করতে যে ব্লকগুলো, যে অ্যাসেম্বলিগুলো লাগে, সেগুলো লাগবে প্রোটিন, ফ্যাট। তা প্রত্যেকটা খাবারের মধ্যে, প্রত্যেকটা সবজির মধ্যে, প্রত্যেকটা ফলের মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সবই আছে। যেখানে যে অনুপাতে দেওয়া প্রয়োজন আল্লাহ সেভাবেই দিয়েছেন। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করে খান, আপনি ওতেই কাজ পাবেন। এই প্রোটিন বিক্রি করার একটা মার্কেট টেন্ডেন্সি তৈরি হয়েছে, ট্রেন্ড তৈরি হয়েছে। মানুষের প্রোটিন খেলে শরীর ভালো হবে, প্রোটিন খেলে স্বাস্থ্য ভালো হবে। প্রোটিন খেলে স্বাস্থ্য ভালো হবে কি খারাপ হবে? প্রোটিন খেলে, ফ্যাট খেলে আপনার দেহে লিভারের চাপ বাড়বে, আরও সমস্যা বাড়বে। এই ট্রেন্ডটা বাদ দিতে হবে। আর একটা হচ্ছে কেটোজেনিক ডায়েট, যেটা রিসেন্টলি অনেক ডাক্তার করছে, খুবই হাইলাইট করছে। এই রোজা করো, না খেয়ে থাকো, ডিম খাও, ঘি খাও, মাখন খাও, আর সবজি খাও। যেটুকু লাভ পাওয়া যায় সবজির জন্য পাওয়া যায়। ঘি, মাখন, ডিম তো ক্ষতি করবেই করবে। আর কিটোজেনিক ডায়েট শর্ট টার্ম ওজন কমতে পারে, কিন্তু লং টার্ম দেহের মধ্যে যে ক্ষতি প্রভাব ফেলে যাবে সেটা থেকে আপনি বেরোতে পারবেন না। এই কিটোজেনিক ডায়েটের জন্য লিভার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার কম্পেনসেশন আপনাকে দিতে হবে ভবিষ্যতে। অতএব এই কেটোজেনিক এই ফ্যাট ট্রেন্ডে বিশ্বাস করবেন না। এগুলো হচ্ছে মার্কেটে এসছে, একটা ঝুঁকে এসছে, কিন্তু এটা বেসিক সায়েন্স নয়, মেডিকেল সায়েন্স। আমার দেহ কীভাবে চলবে, আমার দেহ কীভাবে কাজ করছে, আমার ইন্টারনাল অর্গান কীভাবে কাজ করছে, সেটা আগে জানতে হবে। আর একটা কথা বলি, অ্যাডিকশান, নেশা। নেশাটা কি আজ পর্যন্ত কেউ জানে না। নেশা কি? একটা লোক বিড়ি খায়, সিগারেট খায় বা মদ খায়। মদ খেয়ে ঠিক ঘন্টা হয়তো প্রতি 24 ঘন্টা হয়তো কারো এক বাক্স লাগে, কারো 2 বাক্স লাগে, কারো 3 বাক্স লাগে, কারো হয়তো একটা লাগে। মানে একটা নির্দিষ্ট টাইমের পরে তার ক্রেভিং হয়, মানে নেশা করার টেন্ডেন্সি, মানে প্রচণ্ড ইচ্ছা জাগে মনের মধ্যে। তো এই ইচ্ছাটা কীভাবে হয়? ইচ্ছাটা কি? ক্রেভিং কোত্থেকে আসছে? যে কোনো নেশা জাতীয় দ্রব্য সব সময় আমার সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন সিক্রেশন করতে স্টিমুলেট করে। এই স্টিমুলেটের জন্য ব্লাডে বেশি পরিমাণে এপিনেফ্রিন যখন তৈরি চলে আসবে, তখন সে লিভারকে ইনস্টিগেট করবে গ্লাইকোজেন থেকে বেশি পরিমাণে সুগারকে ব্লাডে রিলিজ করতে। এই ব্লাডের গ্লুকোজ যখন ড্রপ করবে যে কোনো নেশা জাতীয় লোকের, ঠিক তখনই ক্রেভিং তৈরি হবে। ব্লাডের গ্লুকোজ ড্রপ করবে মানে তখন মনে হবে এনার্জি নাই, ভালো লাগছে না, মন বসছে না, কাজ করতে ভালো লাগছে না, গায়ে শক্তি আছে না, ম্যাচ করছে, একটা বিড়ি খেলাম ভালো হয়ে গেল। মানে গ্লুকোজটা সেই সময় লিভার থেকে এই এপিনেফ্রিনের জন্য বের হয়ে আমার সেই জিনিসটা ঠিক করে দিল, মজা পেয়ে গেলাম। এবার এই জিনিসটা যদি থেকেই যায়, তাহলে এই ব্লাডের গ্লুকোজটা সবসময় ড্রপ হতে হতে এই নেশার জন্য লিভারটা ড্যামেজ হবে, গ্ল্যান্ডটা ড্যামেজ হবে। এটার জন্য একটা সময় গিয়ে আস্তে আস্তে নানা রকম সমস্যা তৈরি হবে। এটা তো নিকোটিনের জন্য হচ্ছে অ্যাড্রেনালিন সিক্রেশন বৃদ্ধি পাওয়া। পাশাপাশি যে কোনো নেশার মধ্যে যে সমস্ত হেভি মেটাল, টক্সিন মেটেরিয়াল থাকে প্রায় 450 রকমের, সেগুলোর প্রভাব তো আছেই। তাহলে আমাকে এই টোটাল জিনিসটা জানতে হবে। আজকালকার মানুষ এত নেশা কেন করছে, এত, বা এই যে মানুষের মধ্যে এত মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি কেন হচ্ছে, মাথার সমস্যা এত কেন বেশি হচ্ছে, সাইকিয়াট্রিক সমস্যা এত কত বেশি হচ্ছে? যখন কোনো অসুখ ঠিকমতো বোঝা যায় না, তখন একটা লেবেল লাগানো হয় সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, বা তোমার প্রবলেম মাথাতে, তোমার মনের সমস্যা থেকে অসুখ হচ্ছে। এটা কোনো কথা হলো? আমি কি চাইবো মন থেকে যে আমার দেহে অসুখ হোক? আপনি কি চাইবেন আপনি মনে কি চাইবেন যে আমার দেহে অসুখ হোক, আপনার দেহে অসুখ হোক? কেউ মন থেকে চায় যে আমার দেহে অসুখ হোক? এটা আবার কেমন লজিক হলো, কেমন কথা হলো? তখন বলা যায় অল প্রবলেম ইজ ইন ইউর হেড। সমস্ত প্রবলেম তোমার মাথাতে, তখন সাইকিয়াট্রিক সমস্যা। তা
সাইকিয়াট্রিক সমস্যা কেন হচ্ছে এটা আমাকে জানতে হবে। মানুষ মন থেকে কোনো অসুখ তৈরি করে না, মানুষ নিজে থেকে কোনো অসুখ তৈরি করে না, অটোমেটিক কোনো অসুখ হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটাকে বার করতে হবে। সেটা যখন বার করা যাবে তখন প্রত্যেকটা অসুখ গোড়া থেকে ভালো করা যাবে। যদি আমরা সেটাকে ঠিকভাবে এখন থেকে এলিমিনেট না করি, এখন থেকে তার ব্যবস্থা না নিই, আগামী দিনে কোনো ব্যক্তি অসুস্থতার হাত থেকে বাঁচতে পারবে না। এটা লিখে নেন, আগামী দিনে কোনো ব্যক্তি অসুস্থতার হাত থেকে বাঁচতে পারবে না, এটা নিশ্চিত। আজ থেকে 50 বছর আগে মানুষ অসুস্থ ছিল না ঠিক, মানুষ সুস্থ ছিল অনেক ঠিক, মানুষ অল্প বয়সে মারা গেছে ঠিক, যেহেতু তখন কমিউনিকেবল ডিজিজ বেশি ছিল। প্লেগ, মহামারী, বিভিন্ন টিবি, বিভিন্ন কলেরা, এই জাতীয় মহামারী অসুখ বেশি ছিল, অ্যান্টিবায়োটিক কম ছিল, ফলে তখন মানুষ প্রপার অ্যান্টিবায়োটিকের অভাবে মারা গেছে। অ্যান্টিবায়োটিক একটা গ্রেট রোল আছে আমাদের, কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষতির প্রভাবও আছে। সেই অ্যান্টিবায়োটিকের সেই জন্য তখন মানুষ অল্প বয়সে মারা গেছে, কিন্তু এখন অ্যান্টিবায়োটিক পাচ্ছে। কমিউনিকেবল ডিজিজে মানুষ এখন কম মরছে, কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যালজিমার ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, মাথা ব্যথার সমস্যা, ঘাড়ের সমস্যা, সর্দির সমস্যা, অ্যালার্জির সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, ব্রঙ্কাইটিস, হার্টের ইস্কেমিক হার্ট ডিজিজ, কারণে হার্ট ব্লক, প্রেশার, সুগার, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, গ্যাসের সমস্যা, ডিসপেপসিয়া, হাত পায়ের যন্ত্রণা, নার্ভের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, চুল পড়ার সমস্যা, যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ হিসেবে পরিচিত, সেই সমস্ত অসুখগুলো আগে কিন্তু ছিল না বললেই চলে। 50 বছর আগে ছিল না বললেই চলে। অথচ এখন যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, যত সালের সংখ্যা বাড়ছে, তত অসুখ বাড়ছে। অথচ তখন ডাক্তার কম ছিল, তখন এত ডাক্তারের কোয়ালিটি ছিল না, এত কোয়ালিফিকেশান, এত ডিগ্রি ছিল না, তখন ডাক্তারের এত ভাগ ছিল না, তখন ডাক্তাররা এত প্রফেশনাল ছিল না, তখন এত নার্সিংহোম ছিল না, এত হসপিটাল ছিল না, এত ক্লিনিক ছিল না, এত চেম্বার ছিল না, এত ল্যাব ছিল না, এত সিটি স্ক্যান, এমআরআই কিছুই ছিল না। তারপরে মানুষ সুস্থ ছিল। আর এখন তো ডাক্তার অসংখ্য, নার্স অসংখ্য, হেলথ কেয়ার অসংখ্য, ক্লিনিক অসংখ্য, ল্যাব অসংখ্য, সমস্ত কিছু অসংখ্য হওয়ার পরেও মানুষের অসুখ কমেছে না বেড়েছে? বেড়েছে, অনেক বেড়েছে, এবং আগামী দিনে কমবে মনে হচ্ছে। আপনি গত বছরে চিন্তা করুন, সার্ভে দেখুন, আজকে সার্ভে দেখুন, অনেক বেড়েছে। তাহলে এতগুলো চিকিৎসক, এতগুলো ডাক্তার, এতগুলো গবেষণা, এতগুলো ওষুধ কোন রোলটা পালন করছে আমাকে বলেন? কোন জায়গাতে আঘাত করছে? ওই ফুটন্ত জলে বরফ ঢালছে। আমি যে বলতে চাইছি, এই জায়গাতে আমাদের রেকটিফিকেশন করতে হবে, মডিফিকেশন করতে হবে, চেঞ্জ করতে হবে। অটোইমিউন থিওরি, জেনেটিক থিওরি বেসিক্যালি যে ভুল, বা এটা আমার তত্ত্বে, আমার গবেষণায় ভুল, আমি বলছি না, এটা তাত্ত্বিকভাবে আমি পেয়েছি, আমি বিভিন্ন পরীক্ষা, অবজারভেশন এবং আমার নিজস্ব অভিজ্ঞতাতে পেয়েছি। এই কনসেপ্টগুলো সম্পূর্ণভাবে মিসকনসেপশন। আর আমাদের হেলথ সম্পর্কে নানা মিস ইনফরমেশান, ভুল তথ্য কিন্তু বিভিন্ন টেক্সট বুকে আছে, যেগুলো মানে সঠিক নয়, এবং যেগুলো মানুষকে যদি অ্যাপ্লাই করা যায় মানুষ অসুস্থ হয়ে যাবে, সুস্থ হবে না। তো এই জিনিসগুলো আমি অবজার্ভ করেছি এবং সেগুলো আপনাদের জাস্ট বলে দিলাম। আপনারা সকলেই সেগুলো মানার চেষ্টা করবেন, সকলেই সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও বেশি বেশি এই সমস্ত বিষয়গুলো ঘাঁটতে পারি, আপনাদের সামনে ভালো ভালো তথ্য এবং উপস্থাপনা করতে পারি, এবং যাতে আপনাদের যে কাজ আমি করতে চলেছি হলিস্টিক ওয়েতে, হলিস্টিক অ্যাপ্রোচে, ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে, যে ট্রিটমেন্ট, যে ব্যবস্থাপনা দিয়ে মানুষকে সুস্থ করার প্রয়াস চালাচ্ছি মাস পপুলেশনের মধ্যে, সেটা যেন আরও এগিয়ে যায় এবং ভালোভাবে আমরা সেই কাজটা করতে পারি, সেটার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমরা এই কাজে সফল হই, আমি সফল হই, এবং আমার চিন্তাভাবনা যেন সঠিকভাবে মানুষ পরবর্তী প্রজন্মের কাছে আমি যেন রেখে যেতে পারি, লিখিত আকারে, বক্তব্য আকারে, সেটা দোয়া করবেন। সকলে ভালো থাকুন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া রেখে আল্লাহর কাছে এই কামনা করি যাতে আমাদের প্রত্যেককে আল্লাহ সুস্থ রাখুন এবং সঠিকভাবে, সঠিক জ্ঞানের মাধ্যমে স্বাস্থ্য সচেতন হয়ে নিজের জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।